আসসালামু আসসালামু আলাইকুম। আসসালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, আপনার সুস্থ হয়েছেন একটু? পুরোপুরি না, হ্যাঁ, এখনো আগের মতোই অবস্থা। তারপর দেখি যতদূর ক্লাস নিতে পারি আজকে। স্যার, আজকে রিয়েলি ভাবে অ্যাটাক করছি, কিন্তু ফায়ারওয়েল ব্লক করে দিছে আমার। কোন, মানে? ব্রুট ফোর্সে অ্যাটাক করছিলাম হাইড্রা দিয়ে। আচ্ছা আচ্ছা। তার এমন কিছু নাই যে ভিএমএ ইনস্টল দিয়ে ওই জায়গাতে প্র্যাকটিস করতে পারবো? হ্যাঁ, এরকম আছে। কিছু মেশিন পাওয়া যায়, মেটাসপ্লয়েটেবল 2 আছে, 3 আছে। ওগুলো ভুলারেবল মেশিন ভার্চুয়াল বক্সে সেট আপ করে আক্রমণ করা যায় লোকালি। তবে ওখানেও কিছু কমপ্লেক্সিটি তৈরি হয়, একসময় ওগুলো দেখাতাম, কিন্তু অনেকের কম্পিউটারের রিসোর্স কম, সেটা বুঝে না। আম, এত ঝামেলার জন্য পরবর্তীতে ট্রাই হ্যাকমিতে শিফট করা, যেটা বেটার, ইজি। লোকালি কিছু সেট আপ করা লাগছে না, জাস্ট ভিপিএন ফাইলটা রান করলেই টার্গেট অ্যাক্সেসিবল। চাইলে লোকালি সেট আপ করা যায়, সেক্ষেত্রে পিসির কনফিগারেশনটা খুব ভালো থাকা লাগে। তার আমার হচ্ছে ল্যাপটপটা 6 করে, এটাতে তো ইনস্টল দেওয়া যাবে মনে হয়। না, ল্যাপটপ এই লোড নিতে পারে না, স্লো করে ফেলে, কাজ করে না। ডেস্কটপ হলে বেটার। আসসালামু আলাইকুম ভাইয়া। স্যার, ওয়ালাইকুম আসসালাম। বলতেছি ওই যে জন দা রিফার টুলস নাই কালিনাক্সে, ওইটা হ্যাঁ। দিয়ে কি হ্যাশ শুধু একবারই আপনি ক্র্যাক করা যায়? নেক্সট টাইম করলে ওইটা তো একটা ইরর দেখায়, কি সেম রড হ্যাশি। দেখায়? হ্যাঁ, কি রড দেখায়? ওই যে লেখা আছে ডিফল্ট আপনার ওই যে UTF-8 এরকম কিছু দেখায়। না, ওটাতে বারবারই ক্র্যাক করা পসিবল। পরের বার মেবি কিছু কমান্ড মিসিং, অথবা কিছু একটা মিসিং হচ্ছে সম্ভবত। বারবার ক্র্যাক করা যায়। হুম হুম। ও, আর একটা এই যে পোর্ট স্ক্যানিং যেটা, এটা আপনার এন ম্যাপ দিয়ে করলে এটা তো খুব লাউড হয়, আপনার আইডিএস ডিটেকশনের চান্স বেশি, তাই না? তো এটা কি ম্যানুয়াল ভাবে করার কোনো উপায় আছে? ম্যানুয়ালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে এনম্যাপেরই অন্যান্য যে অপশনগুলো আছে স্ক্যানিং এর, এইটা স্কিল স্ক্যান। স্ক্রিপ্ট স্ক্যানিংও লাউড হতে পারে। এনম্যাপ রুমটা যখন করেছেন, সেখানে ফ্র্যাগমেন্ট করা অথবা প্রোটোকল স্পেসিফিক যে প্যাকেট ভেঙে ভেঙে পাঠানোর যে আক্রমণগুলো, এগুলো করা যেতে পারে। এগুলোতে দেখা যায় যে বেশিরভাগ
কি বলে ডিফেন্স সলিউশন যেগুলো আছে, কিছু ক্ষেত্রে এগুলোর এড়ানো পসিবল হয়। ওকে, আরো বুঝতে কিছু টুলস আছে, যেমন এইচপিং 3 আছে। তার মেকানিজমও অনেকটা এনম্যাপের মতোই। সেও আমাদের প্যাকেট স্পেসিফিক করে আমরা টিসিপি প্রোটোকলের নির্দিষ্ট কোনো সিকোয়েন্সের প্যাকেট, নির্দিষ্ট সাইজের প্যাকেট পাঠাতে পারি যেভাবে এইটার কি হ্যাঁ। এটার কি এন ম্যাপের আপনার এই স্প্রিং 3 এটার কি ডিটেকশন চান্স কম? না, একই রকম। যেটা বলছিলাম যে মেকানিজম একই রকম। এনম্যাপে যেরকম আমরা একটা প্যাকেটকে ভেঙে প্রোটোকল স্পেসিফিক করে পাঠাচ্ছি, এই অন্যান্য টুলস গুলো কম বেশি এরকম মেকানিজমই অ্যাপ্লাই করে। ওকে। জি। স্যার একটু স্ক্রিন শেয়ার করবো। হুম, শেয়ার করুন। স্যার দেখা যায়? লোড হচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার এটা করছিলাম এই যে, কিন্তু এখানে যে পাসওয়ার্ড অনেকগুলা দেখাচ্ছে। যে হাইড্রাতে হচ্ছে যে রুমটা দিছিলেন, ওইটার প্রথমটাতে। হ্যাঁ, মাঝে মধ্যে এমন একটা ইস্যু হতে পারে, কারণ ও তো তো অটোমেটিক টুলস। কোনোটাই নেই, নিল না। চেষ্টা করলাম। হ্যাঁ, যেটা বলছিলাম যে ও তো অটোমেটিক টুলস। ও হচ্ছে এই ইউজার নেম পাসওয়ার্ড ধরে একটা রিকোয়েস্ট পাঠায় সার্ভারে, তার বিপরীতে যা রিপ্লাই আসে সে ধরে নেয় যে এটা সাকসেসফুল অথবা আনসাকসেসফুল। তো এই এই যেহেতু এইচটিটিপি পোস্ট ফর্মে পাঠিয়েছেন, ও সবগুলোর ক্ষেত্রেই হয়তো ওয়েবসাইট ওকে ভ্যালিড রেসপন্স দিয়েছে অথবা 200 রেসপন্স দিয়েছে। এজন্য ও মনে করছে যে না, সবগুলোই হয়তো ভ্যালিড পাসওয়ার্ড। ওকে। ওয়েবের এইচটিটিপি ফর্মে আক্রমণের ক্ষেত্রে আরেকটা টুলস আছে। এটা আপনাদের ওয়েব হ্যাকিং ক্লাসে গিয়ে ওই টুলসটা নিয়ে দেখাবো। ওকে। হাইড ও তখন ওই আক্রমণটা বার্ব সুইট দিয়ে এটা করা যায় খুব সুন্দরভাবে। তো ওখানে এই রেসপন্সটা বোঝা সহজ, বা ভ্যালিড রেসপন্সটা আলাদা করা যায়। ওকে। আর এমনিতে অন্যান্য যে সকল নেটওয়ার্ক প্রোটোকল আছে সেগুলোর ক্ষেত্রে হাইড্রা দিয়ে অ্যাটাক করলে আমরা তুলনামূলক পজিটিভ রেসপন্স বা ট্রাস্টেবল রেসপন্স দেখতে পাবো। আপনি অ্যানোনিমাস সাহেব, আপনি কমান্ডে মেবি কিছু একটা ভুল করছিলেন। জনতা রিপারের নো পাসওয়ার্ড হ্যাশ লোডেড প্যারামিটারে হ্যাশ বা কি বলে পাসওয়ার্ড ফাইল যেটার ভিত্তিতে সে ক্র্যাক করবে এটা ডিফাইন করে দেয়া লাগে। ওকে। আপনি জনতা রিপারের চিট শিট পাবেন অনলাইনে। সেই চিট শিটে এই কমান্ড গুলো কোন প্যারামিটারে কি ভ্যালু দিতে হবে সেটা একটা ইন্ডিকেশন পাবেন, অথবা জনতা রিপারের হেল্প মেনু যেটা আছে, বিল্ট ইন হেল্প মেনু, সেখানে গেলেও পাবেন। দেখে ট্রাই করতে পারেন। এই কমান্ড মিসিং থাকার কারণে ও হচ্ছে ক্র্যাক করতে পারছে না। স্যার বা 1000 ওপেন ফাইলে এখানে কোন পোর্টে অ্যাটাক করব? বুঝিনি। 1000 পোর্ট ওপেন একটা সার্ভারে 1000 পোর্ট দেখাচ্ছে, যে 1000 পোর্ট ওপেন আছে টিসিপি প্রোটোকল। আমি এখন কোন পোর্টে অ্যাটাক করব? এটা বাইরে থেকে আমাদের ডিটারমাইন করার ওয়ে কিন্তু নেই। 1000 পোর্ট ওপেন আছে, এখানে এমনও সিনারিও হতে পারে তার 1000 পোর্টেই উইকনেস আছে। এমনও হতে পারে যে কোনো পোর্টেই আসলে কোনো উইকনেস নেই। পেনেট্রেশন টেস্টার হিসেবে আমাদের কাজই হচ্ছে এই পোর্টগুলোকে হিট করে করে দেখা যায় আচ্ছা এই সার্ভিসে কোনো উইকনেস আছে কিনা, এইটা দিয়ে কোনো অ্যাক্সেস বা কোনো ইনফরমেশন কিছু পাওয়া যাচ্ছে কিনা। ওকে।
মাল্টিপল পোর্টেও উইকনেস থাকতে পারে, আবার কোনোটাতে নাও থাকতে পারে। সবগুলোই আমাদের চেক করে দেখতে হবে। ভাইয়া আমার একটা কোশ্চেন স্যার, ছিল। হ্যাঁ, বলুন। ভাইয়া যখন আমরা এসএসসি স্ক্যান দিতে যাচ্ছিলাম আর কি হাইড্রাতে, তখন ওখানে বলতেছিল যে -T দিয়ে তারপর স্পেস দিয়ে 4 দিতে বলতেছিল, আর যদি না দেই তাহলে সেটা স্ক্যান করতেছিল না। এটা কারণটা কি ভাই, আমি বুঝতে পারিনি। হাইফেন টিটা কি অপশনের? এরা বলতেছিল যে থ্রেড, নাকি এটা থ্রেড বলে কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ, ওটা না দিলে কি এরর দেখাচ্ছিল? দেখাচ্ছিল যে -T তারপর স্পেস 4 না দিলে কিছু একটা মানে কিছু একটা মিসিং দেখাচ্ছিল আর কি, যখন আর কি ওই যে রুম কমপ্লিট করতে গেছিলাম সেই সময়। নর্মালি হাইফেন টি দিয়ে আমাদের মেনশন করা লাগে না। টুলস গুলো কি করে, বাই ডিফল্ট কোনো একটা থ্রেড নাম্বার ধরে আক্রমণ চালায়। ওকে, তো ওই ইরর মেসেজ যেটা দেখাচ্ছিল, ওটা জানতে পারলে বা দেখতে পারলে আর একটু বেটার বোঝা যেত। থ্রেড নাম্বারটা মূলত সহজ ভাষায় যদি বলি, যে আমাদের যেই সিপিইউটা আছে, সে তার তো একটা কম্পিউটেশনের একটা ক্যাপাসিটি থাকে। এখন আমি কি পরিমাণ ক্যাপাসিটি এই টুলসটার জন্য অ্যালোকেট করে দিব। ওকে, থ্রেডস নাম্বার দিয়ে আমি যদি থ্রেডস বাড়িয়ে দিই, তখন সিপিইউ বেশি ব্যবহার হবে এবং বেশি বেশি রিকোয়েস্ট পাঠিয়ে দেখা যাচ্ছে দ্রুত অ্যাটাকটা কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে 5 থ্রেড দিলে 15 মিনিট সময় লাগছে, 50 থ্রেড দিলে বা 100 থ্রেড দিলে 5 মিনিটে আমার স্ক্যানটা শেষ হয়ে যাচ্ছে। মূলত এর জন্য থ্রেডস এর ব্যবহারটা হয়। তো সাধারণত টুলস গুলো 10 থ্রেড বা 20 থ্রেড, এটা মানে বাই ডিফল্ট সেট থাকেই, মেজর না করলেও রান করার কথা। মেবি অন্য কিছু একটা মিসিং হচ্ছিল। ওকে ভাইয়া। ওকে, ইরর মেসেজ গুলো করবেন কি, একটু কপি করে বা স্ক্রিনশট রেখে দিবেন। ইরর মেসেজ দেখলে অনেক সময় ভালো আইডিয়া করা যায় যে আচ্ছা, স্পেসিফিক কোনো একটা প্রবলেমের জন্য এমন হচ্ছে। ওকে। ওকে ভাইয়া। স্যার, জুম অ্যাপের সাউন্ড তো কমতেছে না, আমার সিস্টেম থেকে সাউন্ড কমাইলেও কমে না। জুম অ্যাপস এর মাঝে মধ্যে কিছু ইস্যু হয়, আমিও ফেস করি। হেডফোন ব্যবহার করে দেখতে পারেন, অথবা হেডফোনে কাজই করে না। আমি হেডফোন সেট আপ করছি, আমার লাউড স্পিকারই আছে, আরো আশেপাশে মানুষ শুনতে পাইতেছে, আমি অফ করতে পারতেছি না। এটার অডিও সেটিংসে গিয়ে দেখুন কিছু করা যায় কিনা। মানে অ্যাপসের প্রবলেম হলে সেখানে আসলে আমাদের করার কিছু থাকে না। হ্যাঁ, এটা অ্যাপসেরই প্রবলেম, আমার সেটিংস আমি করছি স্যার, কিন্তু হ্যাঁ, কাজ হচ্ছে না। আমার সিস্টেমের সাউন্ড বন্ধ করে দিছি, তারপরও দেখি আমি ফুল লাউড স্পিকার। হ্যাঁ, অ্যাপসের মাথা খারাপ হয়ে গিয়েছে, ওকে আপডেট দিয়ে দেখুন কিছু হয় কিনা। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো এখনো কাশছি। বলুন আপনার প্রশ্নটা। স্যার আমি হায়দ্রারে অ্যাটাকটা করতে পারতেছি না, অনেকবার চেষ্টা করছি, পাসওয়ার্ড বের করতে পারতেছি না। একটু যদি লাইভে দেখাইতেন অনেক উপকার হইতো। আপনার গুগল দেখে আপনি কমপ্লিট করছি, কিন্তু স্যার পারতেছি না, না, বুঝতেছি না এক্ষেত্রে আপনি। বেটার হতো আপনি যদি, জি। আপনার যদি সিস্টেমটা অন থাকে, হ্যাঁ, আপনি একটু জি জি। কমান্ড রান করে যদি দেখান, সেটা বেটার হয়। ওকে, কারণ এমনও হতে পারে যে হয়তো আপনি লেখায় কোনো একটা মিস্টেক করছেন, অথবা সিস্টেমে কোনো একটা ইরর হচ্ছে। ওকে, মানে আমি রান করে দেখা যাচ্ছে আমার কাছে ঠিকই রান হচ্ছে, আপনার প্রবলেমটা বোঝা যাবে না।
জন্য না, আমার কোথায় মিস্টেক আছে এটা একটু দেখতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর জন্য আপনার যদি সামনে সিস্টেমটা অন থাকে, আপনি স্ক্রিন শেয়ার সিস্টেম করে তো অন নেই স্যার, তো অন নেই, ওকে অন একটু দেখুন, দ্রুত যদি অন করা যায় অন করে একটু শেয়ার করেন দেখি। ওকে, আর বাকিদের কি অবস্থা? স্যার 2-3 দিন হলো ভিপিএন ওই ঠিকভাবে কাজ করতেছে না, ওদের অ্যাটাক বক্সে যায় তারপরে প্র্যাকটিস করা লাগতেছে। ওদের ভিপিএন এরও দোষ মনে হয় না, কারণ আমাদের বাংলাদেশের ওই সাবমেরিন কেবলে নাকি তার কেটে গিয়েছে। একটা নিউজে দেখলাম। তো যার কারণে না আমাদের যে গুগল জিমেইল আর এইটাই আজকে লগ ইন করতে পারছিলাম না, পরে গ্রুপে আপনাদের জিজ্ঞাসা করলাম কত নম্বর ক্লাস। তো এটা একটা ইস্যু হতে পারে যে আমাদের সাবমেরিন কেবলে জন্য সম্ভবত ওই সার্ভারে আপনার ঠিকভাবে কানেকশন হচ্ছে না। ওকে, একটু অপেক্ষা করে দেখুন, কয়েকদিন পরে এটা ফিক্স হয়ে যাবে আশা করি। স্যার আমারটা মনে হয় মিসিং এ আছে একটু। আমি সাবমিট দিছি এই কিছুক্ষণ আগে, আমি কমপ্লিট করছিলাম কিন্তু স্যার সাবমিটটা দেওয়া হয় না। আমি কিছুক্ষণ আগে সাবমিট দিছি, একটু দেখেন। আপনার জুমের নামের নামটা মানে এ, বোঝা মুশকিল এখানে কোন নাম। বিডিআর লেখা আছে ওইটা। উম, মিডিয়ার নামে একটা অন ওই আপনার টর ব্রাউজারের যে একটা পেজের মতো যে লোগো না ওইটা দেওয়া। কি করতে হবে এখন? আমার বুঝতে পারছে না, যাই হোক। ওকে, যারা লেট সাবমিট করেছেন জাফরুন আক্তার দিয়েছেন। উম, আমি দেখতে পাচ্ছি না জাফরুন আক্তার, মেবি আপনার এখানে সাবমিশন আছে, নো প্রবলেম। একজন লেট সাবমিশন করেছেন বুঝলাম, বাকিদের কি অবস্থা? অনেকেই মিসিং, অনেকেই মিসিং। ওকে, এগুলো রেকর্ডে থাকুক, কারণ সিস্টেম হ্যাকিং মডিউলে যখন এক্সাম নিব, ফেল করলে তখন আবার এই এটা শিক্ষণের মনে জবাবদিহি করতে হবে। এটা মনে এগুলো হয়েছে। রেকর্ডে থাকুক। হ্যাঁ মিডিয়ার আপনার যে এটা এখানে হ্যাঁ হয়েছে। সাবমিশন হচ্ছে, নো প্রবলেম। ওকে, কয়েকজন প্রবলেম শেয়ার করেছেন, এরপরও ইন্ডিভিজুয়ালি অ্যাসাইনমেন্ট গুলো একবার ভিউ করে যাচ্ছি, যাতে কারো কোনো ইস্যু শেয়ার করার থাকে জানাতে পারেন।
নয়েজ আসছিল, আমি মিউট করে দিয়েছি সবাইকে। কেউ কোনো কোশ্চেন করছিলেন? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। স্যার আমার ওই অ্যাটাক বক্সে টার্মিনালে গিয়ে লেখাগুলো অনেক স্লোলি আসতেছিল, এটার কারণ কি? ওই সস্তার 12 অবস্থা একটা কথা আছে না, ওদের ফ্রিতে যে সার্ভার দেয় ওটাতে আসলে অনেক বেশি মানুষের প্রেসার তো, মানে সার্ভিসটা তেমন একটা ভালো হয় না, স্লো করে। ওদের পেইড মেম্বারশিপ নিলে তখন ভালো সার্ভার দেয় আবার, ওটা ফার্স্ট কাজ করে। আর একটা লেখা যে আমি লিখলাম ওই লেখাটা আসে 15 সেকেন্ড পর বা তারও বেশি সময় পর। হ্যাঁ, হ্যাঁ, খুব বিরক্তিকর একটা অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর একটু ওই মারুফ মোল্লা ওটা একটু করেন স্যার, আমি হায়দ্রাবাদের নিচের ওইটা আমি কিছুই বুঝছি না, তো একটা কমপ্লিট করে দিছি, তো ওটা যদি একটু বোঝা দিতেন, মানে আমি কিছুই বুঝছি না, কিছু করতেও পারিনি। 2 নম্বরটা। এখানে তো আপনাকে হাইড্রা সরাসরি এই মেশিনে হাইড্রা দিয়ে অ্যাটাক করতে বলছে। এখানে সহজ ইংরেজিতেই তো লেখা, ডিপ্লয় দ্য মেশিন, দ্য নেভিগেট। এখানে এর নিচে কমান্ডও বলে দেয়া এই টাস্কের ভিতরে কি কমান্ড দিলে কি হবে। হ্যাঁ, এটা কিন্তু মানে এবং এই যে উপরে এই দেখুন, ওয়াচ অন ইউটিউব অফিসিয়াল ওয়াক থ্রুতে আছে সলিউশন, কিভাবে কি কমান্ড রান করতে হয়। এটা কি দেখেছিলেন ইউটিউবে? না স্যার, ওটা আমি তো বুঝতেই পারিনি ওটা কি বা এখন যে আপনি বলে দিলেন এখন বুঝতে পারলাম যে ইউটিউব দেখে করা যাবে। আমি তখন কিছুই খুঁজে পাচ্ছিলাম না, কিভাবে করব এটাও বুঝতে পারিনি। এখানে এই যে টাস্কের ভিতরই সব লেখাই থাকে। ওকে, একটু খেয়াল করে পড়লেই আপনি মানে এখানে কঠিন কোনো ইংরেজিতেও লেখা নেই যে খুব জটিল কোনো শব্দ, একদমই নর্মাল ইংরেজি তো ইংরেজি। পড়তেও পারি, বুঝতে পারি, কিন্তু আগা মাথাটা আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে করা লাগবে কি বা কি করব, এটাই আমি মানে সবকিছু মিলে বুঝে উঠতে পারিনি। একটু খেয়াল করে টাস্কের লেখাগুলো পড়েন, তাহলেই বুঝতে পারবেন। থ্যাংক ইউ। হুম। আপনার কোয়েশ্চেনটা বুঝলাম না, প্যানেল থেকে টার্মিনাল রিমুভ, যেমন একটা আপনার কোয়েশ্চেনটা একটু কনফিউজিং, কোনো স্ক্রিনশট বা আরেকটু কনটেক্সট দিলে বুঝতে সহজ হতো। আচ্ছা, ওই যে উপরে যে প্যানেলটা থাকে সেখান থেকে ওখানে ওই প্যানেলের উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করলে সেটিংস আসে। ওই সেটিংসে গিয়ে পেতে পারেন, আদারওয়াইজ টেন প্যারা কিছু নেই, যে কোনো জায়গায় গিয়ে রাইট বাটন ক্লিক করলেই আপনার মাউসেই ওখানে ওপেন ইন টার্মিনাল অপশনটা আসে। উপরে থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যে কোনো জায়গায় গিয়েই মাউসে ক্লিক করে টার্মিনাল অন করে সেটা অ্যাক্সেস করতে পারেন।
ওকে। জাফরুল আক্তার, বেটার হয় আপনি যদি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন প্রবলেমটা, তাহলে বুঝতে হেল্প হবে। আদারওয়াইজ ধরতে পারছি না। যাক সাহেব, আপনার অ্যাসাইনমেন্ট ওকে। হ্যাঁ বলুন, কি নিয়ে প্রবলেম? কোনো কনফিউশন? ঠিক আছে, আমরা প্রবলেম গুলো নিয়ে দেখলাম। এখনো কারো কোনো ইস্যু থাকলে পাসওয়ার্ড অ্যাটাকের ওভারঅল কনসেপ্ট, হাইড্রা টুলস থাকলে শেয়ার করতে পারেন। ও আচ্ছা, গ্রুপে ভিডিও খেয়াল করিনি, তবে ভিপিএন এর এই ইস্যুর জন্য যেটা একটা আমার স্যার ধারণা, একটু আগে বলছিলাম যে এই এই সাবমেরিন কেবলটার জন্য একটা ইস্যু হচ্ছে। আমি নিজেও স্যার কাজ করতে গিয়ে প্রবলেম হচ্ছিলাম। হ্যাঁ বলুন, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। স্যার আমি ডেস্কটপ দেখে তো যখন স্যার মাউসের রাইট বাটনে ক্লিক করি তখন হচ্ছে ওপেন ইন টার্মিনাল আসে, বাট যখন স্যার আমি অন্য কোনো ফোল্ডার থেকে যেমন ডাউনলোড থেকে হচ্ছে আপনার রাইট বাটনে ক্লিক করি তখন এই অপশনটা নাই। না, মানে আপনি এটা কি জন্য স্যার? এই ফাঁকা অংশ যেটা ডাউনলোডস এর ভিতরে, জি। এইখানে কোথাও মাউসটা নেন। না না, এই যে মাঝখানে, স্ক্রিনের মাঝখানে, হ্যাঁ এইখানে ও যেটা। ও ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। ইভেন্টুয়ালি আজকে আমি নিজেও হয়তো ভিপিএন কানেক্টিভিটি ইস্যুতে পড়তে পারি আজকের ক্লাসে। দেখা যাক, আমি আমার প্যারট মেশিনটা রান করে ফেলি। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। আমরা তো মানে ওয়ার্ড লিস্ট দিয়ে পাসওয়ার্ড অ্যাটাক দিতেছিলাম, বাট এমন কোন সিস্টেম আছে যেখানে আমরা মানে যে লেটার গুলো থাকে, লেটার, সিম্বল এবং নাম্বারকে ডিফাইন করে ওটার মাধ্যমে আমরা পাসওয়ার্ডটা ক্র্যাক করতে পারি কিনা? কোশ্চেনটা একটু এলোমেলো। এখানে একটা ওয়ে আছে যে আমরা নিজেরা এরকম ওয়ার্ড লিস্ট তৈরি করতে পারি। যদি সেটা চান, হ্যাঁ, কিছু
টুলস আছে, যেমন সিউল একটা টুলস আছে। হ্যাঁ, ও কি করতে পারে, আমরা যদি কোনো প্যাটার্ন বা নির্দিষ্ট কোনো বলে দিই যে এরকম ওয়ার্ড বা এত ওয়ার্ডের কি বলে ওয়ার্ড লিস্ট আমাকে তৈরি করে দাও, সে সেটা করে দিতে পারে। দেন সেই ওয়ার্ড লিস্টটা ব্যবহার করে ফার্দার আমাকে পাসওয়ার্ড অ্যাটাক করতে হবে। যদি সেই ওয়ার্ড লিস্টের সাথে পাসওয়ার্ড, ভ্যালিড পাসওয়ার্ড মিলে যায়, দেন আমরা পাসওয়ার্ডটা ক্র্যাক করতে পারছি। এটা একটা ওয়ে হতে পারে। উম, তো আর পাইথন দিয়ে কি করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, পাইথন দিয়েও করা যায়। সেক্ষেত্রে পাইথনে পুরো স্ক্রিপ্ট বিল্ড করে রেগুলার এক্সপ্রেশন দিয়ে ডিফাইন করে, প্যাটার্ন ডিফাইন করে বিল্ড করতে হবে, লুপ চালিয়ে বিল্ড করতে হবে। আচ্ছা। আর টুলস এর নাম কি বললেন? সিমুলেটর? হুম হুম CEWL, সিউল। ওকে, লগ ইন। আমি ট্রাই হ্যাক মিতে কানেক্ট করে স্ক্রিন শেয়ার দিচ্ছি। খুব সম্ভবত ট্রাই হ্যাক মিতে লগ ইন নেই আমি। ওকে, এখনো পর্যন্ত ট্রাই হ্যাক মিতে নো ইস্যুস। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো, উম, এখানে কিছু আছে। আমরা একটু ছোট করে রিক্যাপ করি, প্রত্যেক ক্লাসেই বারবার রিক্যাপ করি, এজন্য যাতে যেহেতু অনেক কিছু নিয়ে আলোচনা করছি, আপনারা হারিয়ে না যান যে কোথায় আছি বা কোন স্টেজে আছি। ইনফরমেশন গ্যাদার করলাম, এরপরে আমরা নেটওয়ার্ক স্ক্যান করলাম, পরে আমরা এনুমেরেশনের চেষ্টা করলাম, সিস্টেমের ইনফরমেশন নিলাম, এরপরে ভালনারেবিলিটি অ্যানালাইসিস, যে ওকে আমি যা যা তথ্য পাচ্ছি এর বিপরীতে বা এটা এই তথ্যটা কোনো উইকনেস কিনা, এটা দিয়ে কোনো কিছু হ্যাক করা বা কিছু করা পসিবল কিনা, এটা আমরা ওই ক্লাসের কনসেপ্ট থেকে বোঝার চেষ্টা করলাম। এরপর আমাদের যেটা উদ্দেশ্য হচ্ছে সিস্টেমের নিয়ন্ত্রণ নেওয়া, অ্যাক্সেস করা। সেই সিস্টেম অ্যাক্সেসের আমরা আলোচনা করছিলাম, বা এটাকে এখানে একটা ওয়ে আমরা দেখলাম গত ক্লাসে, সেটা হচ্ছে পাসওয়ার্ড অ্যাটাক। যে আমরা লিস্ট ধরে বা বিশাল বড় কালেকশন দেখেছি, সেট লিস্ট, সেখানে বিভিন্ন রকমের পাসওয়ার্ড আছে,
সেটার ভিত্তিতে গেস করে করে আমরা তাকে চেষ্টা করতে পারি। ওকে, আজকে সেকেন্ড আরেকটা যেটা ওয়ে আছে এক্সপ্লয়েটের ব্যবহার, সেটা নিয়ে কথা বলবো। ওকে, আমরা এক্সপ্লয়েট ইউজ করে সিস্টেমের অ্যাক্সেস নেওয়া যে চেষ্টা আছে সেটা করতে পারি। আমরা এর আগে vulnerability অ্যানালাইসিসের ক্লাসে এক্সপ্লয়েট নিয়ে একটু পরিচিত হয়েছিলাম। বলেছিলাম যে এটা বিস্তারিত পরে বলবো। তো আজকেই সেই ক্লাস। এক্সপ্লয়েট নিয়ে একটু কিছু বোঝার আছে। কারণ হলো আহ, অনেক কিছুর উপর ডিপেন্ড করে এক্সপ্লয়েট। আগে একটু বলি এক্সপ্লয়েট জিনিসটা কি, একটু একাডেমিক সংজ্ঞা বা এর ভিতরে যদি যেতে চাই। হুম, আচ্ছা, এক্সট্রা বারে বারে ভুল করে বড় লিখে ফেলছি, হোয়াট এভার। এক্সপ্লয়েট জিনিসটা আসলে কি হয়? এক্সপ্লয়েট জিনিসটা একটা সফটওয়্যার হতে পারে, আস্ত একটা সফটওয়্যার হতে পারে। হুম, বিশাল বড় একটা সফটওয়্যার হতে পারে, অথবা আহ, খুব ছোটখাটো কোডও হতে পারে। মানে সবসময় এক্সপ্লয়েট মানে এমন না যে বিশাল 1000 লাইনের একটা পাইথনের কোড হবে, এমনও না। 5-7 লাইনের কোডও হতে পারে। বড় সফটওয়্যার হোক, ছোট কিছু কোড হোক, অথবা কিছু কমান্ডের সিকোয়েন্সও হতে পারে। হ্যাঁ, আমরা যখন বিভিন্ন আক্রমণের টেকনিক আস্তে আস্তে এক্সপ্লোর করব, মাঝে মধ্যে কিছু এক্সপ্লয়েট দেখবো যে আসলে সেটাতে আহামরি কিছু না, জাস্ট কতগুলো কমান্ডের আমরা সিকোয়েন্স দিচ্ছি। হুম, যেমন একটার উদাহরণ এই মুহূর্তে মাথায় আসছে, সেটা হচ্ছে আমাদের শেল শক উইকনেস যেটা। হুম, ওইখানে যে ঘটনাটা ঘটে, আমাদের যে একটা ইনপুটের ফিল্ড থাকে, সেখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এরকম একটা সিকোয়েন্স। আমার এক্সাক্ট, মেবি আমি রং, আমি একটু ভুল হতেও পারি। সেখানে যে কাজটা করি, হুম, যে এরকম একটা কমান্ডের সিকোয়েন্স দিচ্ছি, দিলে যেটা হয় আমার যে অ্যাপ্লিকেশন সে বোকা হয়ে যায়। সে বোকা হয়ে এই অংশটাকে মনে করে যে আমার আহ, তার লেখা, তার ভিতরে যে লজিক লেখা কোডের যে অংশ, সেখান থেকে স্কেপ করে বাইরে বের হয়ে আসি। এরপরে দেখা যাচ্ছে আমরা আমাদের ম্যালিশিয়াস আরো কোনো কোড বা কিছু ইনজেক্ট করে দিচ্ছি। ওকে, সিম্পল এতটুক জিনিসের মাধ্যমে আমি একটা সিস্টেমের এই পুরো নিয়ন্ত্রণ নিয়ে দিচ্ছি, অথবা কোনো একটা ক্ষতি করে দিচ্ছি। হ্যাঁ, তো এরকম হতে পারে সিকোয়েন্স অফ কমান্ড, কিছু কমান্ডের সিকোয়েন্স হতে পারে। ওদের কাজটা কি হবে? তো জানলাম যে সফটওয়্যার হতে পারে, কোড হতে পারে, সিকোয়েন্স অফ কমান্ড হতে পারে, মাত্রই বলে ফেলেছি। ওর কাজটা কি হবে? এই দ্বার আমাদের সিস্টেমের অ্যাক্সেস এনে দিবে। ওকে, এই যে একটা সফটওয়্যার রান করব, সিস্টেমের অ্যাক্সেস এনে দিবে। সিম্পল হিসাব। পাইথনের কোড হতে পারে, সি ল্যাঙ্গুয়েজের কোড হতে পারে, রুবি ল্যাঙ্গুয়েজের কোড হতে পারে। রান করব, সিস্টেমের অ্যাক্সেস আমার কম্পিউটারে চলে আসবে। তো সব সময় স্যার সেই সব সিস্টেমে অ্যাক্সেস যে আনবে এমন কিন্তু না। ওকে, সব সময় আমাদের এটা সিস্টেমের অ্যাক্সেসে আনবে না। এক্সপ্লয়েট কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তৈরি করা হয়, কিছু ক্ষেত্রে এটা ইচ্ছা করে এভাবে তৈরি করা যে আমার সিস্টেমে কি করবে, আনইনটেন্ডেড ইনটেন্ডেড বিহেভ করা শুরু করবে। বিষয়টা কেমন? উম, আমি একটা সফটওয়্যার রান করব একটা রাউটারের উপরে। হ্যাঁ, এটা হচ্ছে রাউটারের এক্সপ্লয়েট।
রাউটারের আমি অ্যাক্সেস পাবো না। ফর এক্সাম্পল রাউটার বলছি, অন্য যে কোনো ডিভাইস হতে পারে, আপনার হাতে থাকা স্মার্ট ওয়াচও হতে পারে। ও কি করবে? উলট পালট আচরণ শুরু করবে। দেখা যাচ্ছে যে রাউটার ওপেন হচ্ছে না, বা কাউকে ইন্টারনেটে কানেক্ট হতে দিচ্ছে না, অথবা ফ্রিজ হয়ে আছে। হ্যাঁ, এক্সপ্লয়েট গুলো কখনো কখনো ইচ্ছা করে এইভাবে বানানো হয় যে আসলে আমি সিস্টেমে হয়তো নিয়ন্ত্রণ পাবো না, কিন্তু এই কোড যত সময় রান হবে ওই ডিভাইস এরকম ওলট পালট করতে থাকবে। তাতে করে সুবিধা কি, অনেক সময় মাল্টিপল আক্রমণ করা হয় এন্টারপ্রাইজে। দেখা যাচ্ছে যে তাদের উম, একটা উইন্ডোজ ডিফেন্ডার মনে করুন রান হচ্ছে একটা উইন্ডোজ কম্পিউটারে, একটা এক্সপ্লয়েট রান করে দিলাম, ওই উইন্ডোজ ডিফেন্ডার ক্র্যাশ করে বসে আছে ওই কম্পিউটারটা। তো সে তো আর প্রোটেকশন দিচ্ছে না। আমি ফর এক্সাম্পল একটা সিনারিও বলছি, এমনই হবে তা না। ফর এক্সাম্পল তাদের ওই ডিভাইস একটা ডাউন হয়ে বসে আছে, এরপর আমি অন্য এক্সপ্লয়েট দিয়ে অন্যান্য সিস্টেমের অ্যাক্সেস নিচ্ছি। ওকে, কিছু কিছু সময় এটা বানানোই হয় এমন আনইন্টেন্ড বিহেভ যেন করতে থাকে সেজন্য। আবার অনেক সময় যেটা হয় যে আমাদের এক্সপ্লয়েটটা তৈরি করেছে মূলত সিস্টেমের অ্যাক্সেস নেওয়ার জন্য, কিন্তু মাঝে মধ্যে সেটা খুব আনস্টেবল হয় অনেকটা। আহ, মনে করুন কোনো একটা কেমিক্যাল দ্রব্যের মতো, তাই না? আমাদের আহ, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তারা হয়তো প্র্যাকটিক্যাল এক্সামগুলোতে বা বইয়ে পড়েছেন যে এই রাসায়নিক দ্রব্যগুলো কি হয়, খুব অস্থিতিশীল হয়, একটু এলোমেলো করলেই বিস্ফোরণ হতে পারে। ওকে, এই এক্সপ্লয়েট কোডগুলো মাঝে মধ্যে এই টাইপের হয়ে যায়, যেটা তাকে তৈরি করা হচ্ছে সিস্টেমের অ্যাক্সেস নেওয়ার জন্য, কিন্তু সে একটা সিস্টেমের আসলে অ্যাক্সেসটা নেয় কিভাবে? হ্যাঁ, এই যে মেকানিজমটা এখানে আসলে কি ঘটে, আমি এই যে ভিতরে যাচ্ছি, ভিতরের কথাগুলো বলছি, এটারও একটা উদ্দেশ্য আছে। আচ্ছা, তো ওর মেকানিজমে আসলে যে ঘটনাটা ঘটে, বা এই যে এক্সপ্লয়েট সিস্টেমের অ্যাক্সেসটা কেন এনে দেয়, দেখা যায় যে মেইন যে সফটওয়্যারটা, হুম মেইন যেই সফটওয়্যারটা বা টার্গেট যে সফটওয়্যারটা রান হচ্ছে, তার একটা কোনো পোর্শন দেখা যাচ্ছে আমি পাল্টে দিচ্ছি, পোর্শন চেঞ্জ করে দিচ্ছি, অথবা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে সেইখানে আমি নিজস্ব ম্যালিশিয়াস কিছু ইনজেক্ট করছি। এক্সপ্লয়েটগুলোর কাজের মেকানিজমটা কি হয়, সবাই অবশ্য একরকমই করবে তা না। যাই হোক, মেইন সফটওয়্যারের কোনো একটা পার্ট পাল্টে ডিলিট করে আমার ম্যালিশিয়াস কিছু ইনজেক্ট করছি, এবং আমার নিজস্ব কোড ইনজেক্ট করার কারণে সিস্টেমের আমি অ্যাক্সেস পাচ্ছি বা নিয়ন্ত্রণ পাচ্ছি। ওকে, এক্সপ্লয়েটের মেকানিজমটা কাজ করছে এইভাবে। তো আমি যখন মেইন সফটওয়্যারটা ভেঙে ফেলছি, বিষয় নয় অনেকটা এরকম, একটা মানুষ টার্গেট, তার মাথায় হাতুড়ি দিয়ে একটা বাড়ি মারছি। এখন বাড়িটা যদি খুব বেশি জোরে পড়ে, ওই মানুষটা কিন্তু স্পটেই মারা যেতে পারে, তাই না? এটা একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি হতে পারে, যার কারণে এই এক্সপ্লয়েট গুলো মাঝে মধ্যে সিস্টেম অ্যাক্সেসের জন্য বানালো আনইনটেন্ডেড বিহেভ করতে পারে। এবং এই যে এত কিছু বললাম, এর পিছনে একটা খুব বড় রিজন হচ্ছে, গতদিনও পাস সিস্টেম অ্যাক্সেস নিয়ে কথা বলার সময় বলছিলাম যে পারমিশনটা একটা বিগ ইস্যু, যে আমরা আদৌ সিস্টেম অ্যাক্সেসে ট্রাই করব কিনা, ট্রাই আউট করব কিনা, সেখানে পারমিশন রিলেটেড বিষয় আছে, এবং কতদূর কি এক্সপ্লয়েট রান করব, সেখানেও আমাদের আহ, সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। সেটা কেন? এই যে এই রিজনগুলোতে, এই যে দেখা যাচ্ছে আমি এমন কিছু এক্সপ্লয়েট রান করলাম, সিস্টেম ধরে ক্র্যাশ করে বসে আছে। হ্যাকার আর কি ক্ষতি করবে, আমি নিজে সিকিউরিটি টেস্ট করতে গিয়ে তার চেয়ে বেশি ক্ষতি করে রেখে চলে আসছি, এমনও হতে পারে। এজন্য আমরা কি এক্সপ্লয়েট রান করছি, কতখানি ক্ষতি হতে পারে, বেটার হয় কি জানেন,
প্রফেশনাল কাজের ক্ষেত্রে অবশ্য সময় পাওয়া যায় কম। রিয়েল লাইফ কাজের ক্ষেত্রে দেখা যায় আসলে কখনোই পর্যাপ্ত সময় হাতে পাওয়া যায় না। আর টিম যদি ছোট হয় তাহলে তো কথাই নেই। একটু টিম বড় হলে বা একটু হাতে সময় পেলে যেটা করা যায় বা করা উচিত আসলে, সেটা হচ্ছে একটা হোম ল্যাব মতো সেট আপ করে সেখানে এক্সপেরিমেন্ট চালানো। যে আচ্ছা আমি একটা এক্সপ্লয়েট রান করতে চাই, এই এক্সপ্লয়েটটা আগে আমার নিজের কম্পিউটারে একটা এরকম ভার্চুয়াল মেশিন সেট আপ করে রান করে এক্সপেরিমেন্ট করে দেখি যে এটা কেমন বিহেভ করে বা সিস্টেমের আদৌ কোনো ক্ষতি হয় কিনা, আনস্টেবল হয় কিনা। যদি দেখা যায় যে না, তেমন ক্ষতি হয় না, দেন আমি আমার অ্যাকচুয়াল যে টার্গেট তার উপর এটা রান করি। ওকে, তবে এই কাজ করতেও যে সময় দরকার পড়ে, এটা সব সময় আসলে পাওয়া যায় না বা পারা যায় না, তবে এটা বেটার ওয়ে, বেটার অ্যাপ্রোচ। ওকে, তো আমরা বিষয়গুলো খেয়াল রাখবো। আপাত দৃষ্টিতে থিওরিটিক্যাল মনে হলেও রিয়েল লাইফ কাজ করতে গেলে এই বিষয়গুলোই বেশি দরকার পড়ে। ওকে, যে আমি আসলে ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করছি বা তার অ্যাসেট গুলোকে কিভাবে হ্যান্ডেল করছি, এটা একটা বিগ পার্ট হয়ে দাঁড়ায়। ওকে, আচ্ছা আমাদের ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। এর আগে আপনাদের ব্যাচেই তো খুব সম্ভবত এরকম হয়েছিল, পুরো ক্লাস শেষ পরে খেয়াল করি রেকর্ড হচ্ছে না। আচ্ছা, তো এই এক্সপ্লয়েট গুলো নিয়ে আমরা পাবো কোথায়? আমরা ভালনারেবিলিটি অ্যানালাইসিস ক্লাসে একটা জিনিস, দুইটা জিনিস দেখেছিলাম। সিভি নিয়ে জেনেছিলাম এবং সেখানেও এক্সপ্লয়েট নিয়ে একটু কথা বলেছিলাম। আমরা সেখানে এক্সপ্লয়েট ডিবিটাকে দেখেছিলাম, ওয়্যার ফাইন্ড এক্সপ্লয়েট। ওকে, হ্যাঁ, এক্সপ্লয়েট ডিবিটা আসলেই খুব বড় একটা সোর্স। এটাকে অফেন্সিভ সিকিউরিটি, যারা এই যে কালি লিনাক্সের প্রতিষ্ঠাতা, তারা এটাকে মেনটেন করে। হুম, এটাকে মেনটেন করার কারণে যেটা দাঁড়িয়েছে যে এক্সপ্লয়েট ডিবিটা এখনো টিকে আছে। আদারওয়াইজ গভর্নমেন্ট এজেন্সি যারা আছে তারা এটাকেও ডাউন করে ফেলতো, বিভিন্ন ল, রুলস, রেগুলেশন দেখে ডাউন করে ফেলতো। এতদিনে হয়তো আমরা আর এটাকে পেতাম না। অনেক ফোরাম বা অনেক কিছুই ছিল বা এখনো মাথাচাড়া দিয়ে উঠতে চায়, কিন্তু সেগুলোকে ডাউন করে ফেলা হয়। ওকে, যার কারণে হ্যাকিং এর অনেক কিছুই সিক্রেটিভ থেকে যায়, আমাদের সবার কাছে সেটা পৌঁছায় না। যাই হোক, এক্সপ্লয়েট ডিবিটা বড় একটা সোর্স। এখান থেকে বেশ ভালো অ্যামাউন্টের এক্সপ্লয়েট খুঁজে পাওয়া যায়। আরেকটা বড় ওয়ে হচ্ছে গিটহাবে অনেকে এক্সপ্লয়েট, এই কোড, একটু আগে যেটা বলছিলাম সফটওয়্যার কোড, এগুলো দিয়ে থাকে। তবে তবে কথা হচ্ছে এখানেও একটা রিয়েল লাইফ অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হয় এই যে এক্সপ্লয়েট, এই যে সফটওয়্যার বা এই যে পিস অফ কোড, হ্যাঁ, আমরা যদি একটা একটু এক্সপ্লয়েট ডিবিতে ঘুরেই কথাটা বলি। ফর এক্সাম্পল, আমি র্যান্ডমলি আমার চোখের সামনে থাকা একটা রিমোট কোড এক্সিকিউশনের একটা এক্সপ্লয়েট আছে, সেটা ওপেন করলাম এবং এটা পাইথনে লেখা সম্ভবত, হ্যাঁ, সিনট্যাক্স থেকে পাইথনের লেখা মনে হচ্ছে। আপাত দৃষ্টিতে কোডটাকে দেখে বোঝার উপায় নেই যে এইখানে ম্যালিশিয়াস কিছু আছে কিনা। কিন্তু রিয়েল লাইফে যেটা হয়, কিছু মানুষ আছে
এরকম এক্সপ্লয়েট কোড শেয়ার করে। এক্সপ্লয়েট ডিবিতে সাধারণত এরকম হয় না। এক্সপ্লয়েট ডিবি এটা ওয়েল মেনটেইনড, তারপরও এখানেও হতে পারে। কি হতে পারে সেটা হচ্ছে এই যে আমাকে এক্সপ্লয়েটের যে সফটওয়্যার বা কোড দিচ্ছে তার ভিতরে যারা ডেভেলপার, এক্সপ্লয়েট ডেভেলপার, সে নিজে ম্যালিশিয়াস কিছু একটা দিয়ে রাখলো। তখন কি ঘটবে, এই যে পাইথনের কোড এটা রান করে, মনে করুন আমি এই শিখনকে হ্যাক করছে, এই শিখন.com-কে হ্যাক করলাম, আর এই এক্সপ্লয়েট কোডের ভিতরে ফর এক্সাম্পল এখানে ছোট্ট করে একটা লাইন অ্যাড করা, এবং সেটার কারণে কি হচ্ছে, আমার কম্পিউটার থেকে অ্যাক্সেস হ্যাকারের কম্পিউটার, এইটা যে এই কোডটা লিখেছে তার কম্পিউটারে চলে যাচ্ছে, এমনটাও হতে পারে। সো এটা একটা আহ, দুশ্চিন্তার জায়গা। বিশেষ করে এরকম যে অন্য কোনো র্যান্ডম সোর্স থেকে এক্সপ্লয়েট নিলে সেখানে এই ইস্যুগুলো হতে পারে। বিশেষ করে আমাদের দেশীয় ভাইরা এই কাজে একটু বেশি আগ্রহী, যদিও তারা নিজেরা এক্সপ্লয়েট লেখে না, খুব কম মানুষই আছে পারে অন্যের লেখা এক্সপ্লয়েট। এগুলো বিভিন্ন সোর্সে 200 টাকা 500 টাকায় সেল করে, এবং যখন সেল করে তখন মানে আর কিছু পারুক না পারুক এরকম ছোটখাটো ব্যাকডোরের কোড টোড এগুলো সেখানে তারা অ্যাড করে দেয়। 2-4 লাইন কোড অ্যাড যুক্ত করতে তো আর খুব বেশি খাটনি হয় না। এই একটা ফাংশন অ্যাড করে দিল, ফর এক্সাম্পল ছোট একটা ফাংশন। তো এই ওয়েতে যেটা হয় যে তাদের কাছ থেকে কিনে যারা ওই কোডগুলো ব্যবহার করছে উম, তারা নিজেরাও আক্রান্ত হয়ে যেতে পারে। সো এটা একটা সতর্কতার জায়গা আছে, যে যে কোনো জায়গা থেকে পেলেই সেটাকে আসলে বিশ্বাস করা যাবে না। কোড দেখে বোঝা লাগবে, এবং এই জায়গাটাতে আসলে এই প্রোগ্রামিং এর কনসেপ্ট গুলো ঘুরে ফিরে কাজে লেগে যায়। আমরা সেই যে ফান্ডামেন্টাল মডিউল সেখানে এত এত আহ, পড়াতাম প্রোগ্রামিং, হয়তো কেউ কেউ আপনারা বিরক্ত হতেন যে কেন এত ফান্ডামেন্টাল বিষয় পড়ায় বোঝায়, সেগুলো এখানে আমাদের দরকার পড়বে। হ্যাঁ, আমরা পাইথন যতদূর বুঝেছি বা পিএইচপিতেও যখন দেখেছি আমরা ফাংশনের কনসেপ্ট বুঝেছি, তাই না, এবং সেখানে কন্ডিশন দেখেছি, তো হালকা করে হলে একটু আইডিয়া করতে পারবো যে এই ফাংশনে কি কন্ডিশন চেক করছে, কতটুকু বা কি কি ফাংশন কল করছে। একদম 100% বুঝতে না পারলেও কিছু দূর হলেও আমরা আইডিয়া করতে পারবো যে আচ্ছা এই কোডে কি কি কাজ করবে। ওকে, তো এরকম একটু নিজে চেক করে নেওয়া বা একটু ভেরিফাই করে নেওয়াটা বেটার। অন্ধের মতো যে কোনো কিছু রান না করে একটু ভেরিফাই করলে বেটার। আর এই এক্সপ্লয়েট নিয়ে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই, সেটা হলো আমরা ডার্ক ওয়েবের সাথে পরিচিত হয়েছিলাম। এটা এই এক্সপ্লয়েট কেনা বেচার খুব বড় একটা মার্কেট। এক্সপ্লয়েটকে আমরা যতটা সস্তা বা সহজ জিনিস ভাবছি, ভাবছি যে এই জিনিস তো অনলাইনে সহজেই পাওয়া যায়, বাস্তবে এটা না। এটা খুব বড় একটা বিজনেস মার্কেট। ডার্ক ওয়েবে এক্সপ্লয়েট গুলো সেল হয়। হ্যাঁ, বিশেষ করে জিরো ডে এক্সপ্লয়েট যদি হয়, জিরো ডে বা মানে একদমই নতুন কোনো একটা উইকনেস আপনি নিজে আবিষ্কার করে সেটার এক্সপ্লয়েট যদি একটা বানান, এরকম একটা কোড সেল করেন, মিলিয়ন মিলিয়ন ডলার, নর্মাল $1,000,000ও না, দেখা যায় এমনও আছে $100 million একটা সিঙ্গেল একটা এক্সপ্লয়েট কোডের দাম। এগুলো সেল হয়, সারফেস ওয়েবেও সেল হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ডার্ক ওয়েবের এই চ্যানেলগুলোর থ্রুতে বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি, গোয়েন্দা সংস্থা, ওরা নিজেরা কিনে থাকে, বা বিজনেস কম্পিটিটর যারা আছে এরাও এগুলো কেনা বেচা করে থাকে। ওকে, তার মানে সুবিধা কি, একদমই নতুন একটা উইকনেস, তার একটা এক্সপ্লয়েট কোড যদি আপনার কাছে থাকে, মনে করুন ফেসবুকের আহ, বা ইনস্টাগ্রাম অ্যাপসের এরকম একটা এক্সপ্লয়েট যদি আপনি পান, আপনি $100 million খরচ করে সেটা কিনলেও তো লস নেই। ওইটা ব্যবহার করে দেখা যাচ্ছে যে
ট্রেডিশনাল আমাদের হ্যাকিং এর যে টেকনিক গুলো সেগুলো অ্যাপ্লাই করা লাগছে না। একটা এক্সপ্লয়েট রান করে আপনি কোটি কোটি মানুষের তথ্য বা সেন্সিটিভ জিনিসপত্র দেখে ফেলতে পারছেন। ওকে, বিভিন্ন রিজনে এটা সেল হয়, এটা বিশাল বড় একটা মার্কেট। যাই হোক, তবে ডার্ক ওয়েবে আপনাদের বলেছিলাম ক্লাসে, জানি না কতদূর এক্সপ্লোর করেছেন বা এরপরে আর কখনো ট্রাই আউট করেছেন কিনা, কিন্তু এটা একটা অন্যরকম জগৎ। এখানে এই সকল ফোরাম বা এই ধরনের প্লেস গুলো খুঁজে বের করাটাও একটা অভিজ্ঞতা। সেখান থেকে অনেক আইডিয়া পেতে পারেন কিভাবে হচ্ছে। উম, বা আপনি চাইলে আপনি $100 মিলিয়ন নিয়ে বসে থাকলেও কেউ আপনার কাছে এক্সপ্লয়েট কিন্তু সেল করবে না। এখানে থার্ড পার্টি বিশ্বস্ত কি বলে ব্রোকার দরকার পড়ে, তারা দুই পক্ষের মাঝখানে বসে কেনা বেচার কাজগুলো করে দেয়। ওকে, এরকম অনেক বিষয় আছে, এক্সপ্লোর করলে, একটু ঘাটাঘাটি করলে এগুলো খুঁজে পেতে পারেন। ইন্টারেস্টিং। ওকে, যাই এক্সপ্লয়েটের হোক, ভিতরে ব্যাকডোর আছে কিনা সেটা কিভাবে বুঝবো কোড দেখে? সেটা কোনো শর্টকাট কোনো ওয়ে নেই। মানে এটা এই কোড, কোডটার ভিতরে হ্যাঁ কোনো ব্যাকডোর আছে কিনা এটা কিভাবে বুঝবো যে আমি ডাউনলোড করলাম বা কোডটা ইউজ করলাম আমি হ্যাক হয়ে গেলাম? এই যে কোডের ফাংশনালিটি, যে এই ফাংশনটা কি কাজ করছে, এই ফাংশনটা কি কাজ করছে, ও যে ইউআরএল, ও কোন ইউআরএল এর সাথে কানেক্ট করছে, এভাবে যাচাই বাছাই করতে হবে, সোর্স কোড রিভিউ করতে হবে। মানে সবাই যে একই ওয়েতে ব্যাকডোর রেখে দিবে সেটা কিন্তু না। ওকে, মানে এখানে কোনো শর্টকাট বা সিঙ্গেল কোনো সলিউশন নেই। কোড পুরোটা নিজের পড়ে দেখতে হবে যে আচ্ছা, এই ফাংশনালিটির কোথাও কোনো ফাঁক ফোকর কিছু রেখে দিচ্ছে কিনা। কমন কোন জিনিসটা ইউজ করে ব্যাকডোরের সময় সেটা একটু বললেই হয়, কমন একদম বেসিক। না, কমন কমন কোনো ওয়ে নেই, এক একজনে এক এক ওয়েতে করে। ওকে, এবং এমনও আছে অনেকে কি করে এর ভিতরে এনকোড করে রেখে দেয়, অথবা অবফুস্কেট করে দিচ্ছে ফর সাম কোনো একটা টেকনিক ব্যবহার করে। না, আপনি চোখে দেখায় এটা কোড দেখেও মনে হবে না এটা কোনো কোড, হিজিবিজি সিম্বল মনে হবে। ওকে, বা অনেকে আছে শেল কোডে পরিবর্তন করে দেয়, মানে কোনো এই ডিটেকশন এড়ানোর জন্য। কারণ যারা এগুলো করে একটু এক্সপিরিয়েন্স, তারাও জানে যে মানুষ এগুলো চেক করবে। যারা একটু সতর্ক তারা এটা যেন চেক করেও যেন খুঁজে না পায়, তারাও নিজেদের হাইড করার জন্য বিভিন্ন টেকনিক অবলম্বন করে। এখানে কমন বা মানে কি বলে জেনারেলাইজড কোনো সলিউশন হয় না। ওকে, তবে তবে এখানে একটা জিনিস, যে এক্সপ্লয়েট ডিবিতে যেটা পাচ্ছি, এখানে আরেকটা ইন্ডিকেশন আছে। এই ডিবি ভেরিফাইড, এক্সপ্লয়েট ডিবির যারা অথরিটি আছে, তারা নিজেরাই এই এক্সপ্লয়েট গুলো ভেরিফাই করে যে সব ঠিক আছে কিনা। যেমন এটা ইডিবি ভেরিফাইড না, ক্রস চিহ্ন দেখাচ্ছে। যদি ইডিবি ভেরিফাইড হয় সেক্ষেত্রে আমাদের দুশ্চিন্তার কিছু নেই। এখানে যেগুলো একদমই নতুন সেগুলো ইডিবি ভেরিফাইড না, সেক্ষেত্রে আমাদের নিজেদের চেক করে নেওয়াটা বেটার। ওকে, তবে এক্সপ্লয়েট ডিবিতে সাধারণত এই টাইপের প্রবলেম কম হয়, একদমই হয় না সেটা বলবো না, কম হয়। তবে আর নিজেরা চেক করবো কিভাবে মানে এটা টেস্ট করব তারপরে চেক করব নাকি? না, সোর্স মানে কোড পড়তে হবে। এত সময় যেটা বললাম, যেখানে সোর্স কোডটা দেয়া আছে, এই সোর্স কোডটা পড়তে হবে, চোখ দিয়ে দেখে পড়তে হবে যে এখানে কি কাজ করছে। ওকে, ওকে, এরপর আমাদের এক্সপ্লয়েট ইউজেস নিয়ে কিছু কথা বলি, বা এক্সপ্লয়েট ইউজেস।
এক্সপ্লয়েট ইউজেসের ক্ষেত্রে আমাদের ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মেটাস্প্লয়েট ব্যবহার করা। মেটাস্প্লয়েট মিডিয়াম ওয়ে হচ্ছে, বা মিডিয়াম ডিফিকাল্টির ওয়ে হচ্ছে ম্যানুয়ালি কম্পাইল করা। যেমন এই যে এক্সপ্লয়েটটা, ম্যানুয়ালি কম্পাইল বলতে যেটা বোঝাচ্ছি, এটা এখানে তো পাইথনের কোড করা, এটা পাইথনের কোড নাও হতে পারে, অন্য ল্যাঙ্গুয়েজে কোড হতে পারে, যে ভেরিয়াস ল্যাঙ্গুয়েজে কোড করা হয় বা এক্সপ্লয়েট লেখা হয়। সেক্ষেত্রে ওয়ে হচ্ছে, যেমন আমি এটা ডাউনলোড যদি করি, আমি কঠিন ওয়েটা আগে একটু বলি, এরপরে সহজে যাই। ডেস্কটপে এটা ডাউনলোড করি। কঠিন বলছি কেন? কারণ এই যে এক্সপ্লয়েট কোডটা, এই কোডটা কিভাবে রান করব, তার ইনস্ট্রাকশন কোথায়? কেউ কেউ শুরুতে কমেন্টে ইনস্ট্রাকশন লিখে থাকে যে এই কোডটা এই কমান্ড ব্যবহার করে রান করতে হবে। আমাদের এখানে এটা দেয়া নেই, এবং এখানে আমাদের বলারও কিছু নেই, যার যেভাবে মন চায় সেভাবে কোড লিখে থাকে। ওকে, কেউ কেউ কোডের ভিতরে কোথাও কমেন্ট করে লিখে রাখে যে আচ্ছা এই অংশে গিয়ে এই তথ্যটা দিতে হবে। আমাদের এখানে সেটাও খুব সম্ভবত নেই। আচ্ছা, কোডটা আমাকে পড়তে হবে। হ্যাঁ, একটু সময় নিয়ে পড়লে হয়তো আইডিয়া পাবো। দেখুন, এখানে কোনো ক্লিয়ার ইন্ডিকেশনই নেই এইটাকে কিভাবে রান করব, কোন অংশে কি দিব। কিছু ক্ষেত্রে আমাদের এমন করা লাগে, যেমন ফর এক্সাম্পল এখানে নিজে আমাদেরকে এই যে ফাইলটা যে ডাউনলোড করেছি, হয়ে গেল। স্যার মেটাস্প্লয়ের যে কোডগুলো ওগুলো কোনো কাজই করে না, ওগুলা উইন্ডোজ এর যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে ডিলিট করে দেয় অটোমেটিক। সবগুলো এরকম না, সবগুলো এরকম না, এখানেও অনেক কিন্তু আছে। ওকে, তবে হ্যাঁ, আমাদের যেই ডিফেন্স ইন্ডাস্ট্রি হচ্ছে, এরাও কন্টিনিউয়াসলি গ্রো করছে, এবং মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে ওরাও অনেক অ্যাডভান্সমেন্ট আনার কারণে ডিটেক্ট করতে পারে। 100% ডিটেকশন করবে এটাও যেমন বলা যায় না, আবার 100% ডিটেকশনে এড়ানো যাবে এটা বলাও মুশকিল। বিভিন্ন ওয়েতে অ্যাপ্লাই সরাসরি করা ডিলিট যাবে। করে দেয় একদম ডাইরেক্ট। আমি হ্যাঁ, রান করছি, সরাসরি ডিলিট করে দেয়, রানই করতে পারি না আমি গুলো উইন্ডোজ হ্যাঁ, 11-এ। হ্যাঁ, হ্যাঁ, কিছু এরকম আছে। আমাদের খুব নোন কিছু এক্সপ্লয়েট আছে। মেটাস্প্লয়েটের সিগনেচারটা খুব পরিচিত, নাম করা। সেক্ষেত্রে দেখা যায় নাম দেখেই অ্যান্টিভাইরাস সাথে সাথে ধরে ফেলে। এগুলোর ক্ষেত্রেও এড়ানোর বিভিন্ন ওয়ে আছে, যেমন পেলোড যখন আমরা তৈরি করছি বা কানেকশন যখন নিচ্ছি। হ্যাঁ, আমি দেখাবো একটু পরেই। সেখানেই পেলোড তৈরি করার ধরন, তার এনকোডিং বা কানেকশন যখন নিচ্ছি সেই কানেকশনের ধরন, কোন প্রোটোকলে কানেকশন নিচ্ছি, এগুলো পাল্টে পাল্টে আমরা ট্রাই আউট করতে পারি। এগুলো পাল্টালে অনেক সময় দেখা যায় অ্যান্টিভাইরাসের নির্দিষ্ট একটা প্যাটার্ন খুঁজছিল বা সিকোয়েন্স খুঁজছিল, সেটা অনেক ক্ষেত্রে এড়ানো যায়। ওকে, তবে তারপরও 100% আমি এটা বলবো না, কারণ আমি অনেক শক্তিশালী কিছু টুলসও ব্যবহার করেছি এন্টারপ্রাইজ লেভেলের এই ডিটেকশন এড়ানোর জন্য। কিন্তু সেগুলোর ক্ষেত্রে আমি দেখেছি ট্রেন্ড মাইক্রোর একটা প্রোডাক্ট আছে, নাম হচ্ছে অ্যাপেক্স 1। আমার কাছে এটা খুব ভালো লেগেছে। অ্যাপেক্স 1 ট্রেন্ড মাইক্রোর, মানে ও হচ্ছে মাল্টিপল ক্যাটাগরি প্রোটেকশন দিতে পারে। ওকে, আমাকে রোবট বিবেচনা করছে, অত্যন্ত দুঃখজনক। আমি কি রোবট হয়ে গেলাম? এই অ্যাপেক্স 1টাও আমি দেখেছি যে
মানে এরকম কি বলে এন্টারপ্রাইজ লেভেল পেনেট্রেশন টেস্টিং এর টুলস, তাকেও ও ডিটেক্ট করে ফেলছে। হ্যাঁ, মানে ওই টুলস গুলোর অনেক দাম, 30-35 লাখ টাকা দাম বা তারও বেশি, লাইসেন্সের উপর ডিপেন্ড করে। তাদেরকেও ট্রেন্ড মাইক্রো ডিটেক্ট করে ফেলছে। তো এটা একটা কন্টিনিউয়াস ব্যাটল বলা চলে। আহ, আমাদের কন্টিনিউয়াস, দুই পক্ষই এক পক্ষ আরেক পক্ষকে হারানোর চেষ্টা করে যাচ্ছে। সো অবভিয়াস কোনো পয়েন্ট বলা আসলে মুশকিল যে না সব সময়ই ডিটেক্ট করে ফেলবে বা সব সময়ই ডিটেকশন এড়ানো যাবে, এটা বলা মুশকিল। তবে মাল্টিপল ওয়ে আছে, টেকনিক আছে, আমাদেরকে ট্রাই আউট করতে হবে যে কোনটাতে ডিটেকশন এড়ানো যাচ্ছে বা ডিটেক্ট করা যাচ্ছে। ওকে, আচ্ছা, যাই হোক, আমি এক্সপ্লয়েটের কথা বলছিলাম। আহ, কিছু এক্সপ্লয়েটের ক্ষেত্রে, মানে এটা মিডিয়াম কঠিনের জন্য, যে কিছু এক্সপ্লয়েটের ক্ষেত্রে এমনও আছে এই সোর্স কোডের ভিতরে এসে, ফর এক্সাম্পল আমি জানি না এটা এইটার ক্ষেত্রে এমন কিনা, কারণ আমি কথা বলছি আর দেখছি, আমি আসলে মনোযোগ দিয়ে কোড দেখতে পারছি না। ফর এক্সাম্পল এখানে এসে আমাদেরকে অ্যাকচুয়াল ডোমেইন নামটা বলে দিতে হচ্ছে যে এই ডোমেইনে অ্যাটাক করবে, ফর এক্সাম্পল। সবগুলোর ক্ষেত্রে যেমন হবে তা না। ওকে, তো কিছু এক্সপ্লয়েটের ক্ষেত্রে কমেন্টে ইনস্ট্রাকশন দেয়া থাকবে, কিছুর ক্ষেত্রে ভিতরে কোথাও লেখা থাকবে, আর কিছু ক্ষেত্রে নো নো ইনস্ট্রাকশন, জাস্ট সে একটা এক্সপ্লয়েট করে তৈরি করেছে, আপলোড করে দিয়েছে, এটা আপনাকে রান করতে হবে। ওকে, তো এটা একটু ডিফিকাল্ট প্রসেস, একটু ম্যানুয়ালি সেখানে কম্পাইল করতে হয়, এবং এটাকে রানও করতে হবে আপনাকে ম্যানুয়ালি। যেমন এইটা আহ, আমাদের পাইথনের কোড। ওকে, হ্যাঁ, এখন পর্যন্ত যা যা দেখছি সব পাইথনের সিনট্যাক্স, মানে এখানে উল্লেখ নেই এটা পাইথনের লেখা কিনা। উল্লেখ আছে অথর, কন্ট্রাক্ট, ভেন্ডর, না উল্লেখ নেই যে এটা পাইথনে লেখা কিনা। জাস্ট আমার কোডের সিনট্যাক্স দেখে আইডিয়া করতে হচ্ছে। ওকে, তো এটাকে রান করতে গেলেও যেটা হবে যে আমাকে এই ফাইলটাকে রিনেম করে .txt কেটে এটাকে পাইথন এক্সটেনশন দিতে হবে। .py, দেন টার্মিনালে গিয়ে পাইথন প্রোগ্রাম আকারে এটাকে রান করতে হবে। পাইথন 351 সামথিং। ওকে, মানে একদমই পুরো ম্যানুয়াল প্রসেস, কোড সোর্স কোডের ভিতর থেকে মডিফাই থেকে শুরু করে রান করা পর্যন্ত আমাকে ম্যানুয়ালি করতে হবে। কিছু এক্সপোর্টের ক্ষেত্রে এমনও করতে হয় যে পাশে আর্গুমেন্ট আকারে টার্গেট আইপি অ্যাড্রেস বলে দিতে হয়, 192.168.0.1। ওকে, ওটার ইন্ডিকেশন পাবেন কোথায়? এই ভিতরে, মানে যা হচ্ছে আপনার রেফারেন্স গাইড, এই এক্সপ্লয়েট কোড এখানে এসে দেখা ছাড়া কোনো উপায় নেই। সো এখানে ম্যানুয়ালি ট্রাই আউট করতে হবে। আবার আমাদের আরেকটা যেটা ওয়ে আছে সেটা হচ্ছে মেটাসপ্লয়েটটাকে ব্যবহার করা। ওকে, এটা ইজিয়েস্ট, কারণ এখানে আগে থেকেই আপনার জন্য একটা এনভায়রনমেন্ট বিল্ড করা। আমরা এই মেটাসপ্লয়েটের মডিউল ব্যবহার করা দেখেছিলাম, আপনাদের খেয়াল আছে এনুমারেশনের সময়। তো তখন দেখেছিলাম যে ইজি, জাস্ট সিলেক্ট করে কয়েকটা টার্গেট অপশন বলে দিলে সে একাই রান করতে পারে। ওকে, আমরা এরকমই কিছু এক্সাম্পল দেখব মেটাসপ্লয়েটের। নতুন করেছে ওদের সার্চের এটা। উম, আমরা ফ্রি সাবস্ক্রিপশনে
মেটাস্প্লয়েট রিলেটেড, মেটাস্প্লয়েটের কয়েকটা রুম দেখেছিলাম আছে শুধু মেটাস্প্লয়েট নিয়ে। ইন্ট্রোডাকশন, যেটা চাচ্ছি যে একটা রুম যেখানে এক্সপ্লয়েট মডিউল ব্যবহার করা যায় এমন। হ্যাঁ, এটাতে করা যাবে। আর এদিকে আমি আমার ট্রাই হ্যাকমি ভিপিএন কানেকশনটা করে ফেলি। ওকে, ভিপিএন কানেকশন কমপ্লিট। মেটাস্প্লয়েট দিয়েও এক্সপ্লয়েট করার ক্ষেত্রে কিছু বিষয় আছে, ওগুলো বোঝানোর জন্যই মূলত রান করা। কারণ মডিউল রান করাটা খুব সহজ, আমরা এর আগেও যেহেতু ট্রাই আউট করেছি ক্লাসে দেখেছি, এটা রান করতে কষ্ট হবে না। তবে কোন মডিউল রান করব বা কোনগুলো আমাদের জন্য এফেক্টিভ হবে বেশি, সেখানে কয়েকটা কথা আছে আমাদের। উম, যেহেতু সময় স্বল্পতা, এর জন্য আমি সলিউশনে ডাইরেক্ট জাম্প করছি, কারণ ওকে ইটার্নাল ব্লু উইকনেসটা এখানে এক্সপ্লয়েট করেছিলাম। ওকে, আদারওয়াইজ যেটা হবে একদম জিরো থেকে স্টার্ট করতে গেলে পুনরায় এনম্যাপ স্ক্যান বা আমাদের এই যে স্টেপগুলো আছে এগুলো সব করে আসতে হবে। ওকে, লাইভ ক্লাসে সেটা এখন করা পসিবল হচ্ছে না। আমরা এমএসএফ কনসোল অন করে ফেলি, মেটাস্প্লয়েট। মেটাস্প্লয়েট স্টার্ট হচ্ছে। চলে এসেছে। আচ্ছা, তো ছোট করে আচ্ছা আরেকটা বিষয় আগে শেয়ার করেছিলাম কিনা, মেটাস্প্লয়েটের ভিতরেও ছোটখাটো কিছু আমাদের সিস্টেম কমান্ড আমরা রান করতে পারি। যেমন পিং একটা আছে, আমি পিং দিয়ে দেখি যে আমার টার্গেট লাইভ আছে কিনা। মেটাস্প্লয়েট যদিও আমরা এখানে মেটাস্প্লয়েটের টার্মিনাল ওর ভিতরে রান করছি, তো কিছু সিস্টেম কমান্ডও সে সাপোর্ট করে। ওকে, তাহলে এটা দেখা যাচ্ছে কাজ করছে। আমরা এই আইপি অ্যাড্রেসকে স্ক্যান করে এনুমারেট করে আরো আদার্স যে স্টেপস আছে সেগুলো যদি পার করি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে সেখানে ইটার্নাল ব্লু যে উইকনেস আছে, সেই উইকনেসটা এখানে এক্সিস্ট করে। ওকে, সম্ভবত 445 পোর্টে এই উইকনেসটা দেখতে পাবেন। আচ্ছা, সো আমরা এক্সপ্লয়েটটা যদি সার্চ করি, সার্চ ইটার্নাল ব্লু, আমি জাস্ট শব্দটা সার্চ করেছি, এই রিলেটেড কয়েকটা এক্সপ্লয়েট মডিউল আমাদের অ্যাভেলেবল আছে। এই র্যাঙ্ক নিয়ে খুব সম্ভবত মেটাস্প্লয়েটে যে ক্লাস নিয়েছিলাম সেখানে বলেছিলাম, আবারও একটু রিক্যাপ করি, বা যদি বলে না থাকি আরেকবার বলা হয়ে যাবে যে বিশেষ করে এক্সপ্লয়েটের মডিউলগুলোর ক্ষেত্রে ভালো র্যাঙ্ক দেখে আমরা ট্রাই করব গ্রেড বা বেশি ক্ষেত্রে। তার কারণটা কি, একটু আগেও যখন এক্সপ্লয়েট নিয়ে বলছিলাম
বলছিলাম যে আমরা যখন এগুলো ট্রাই আউট করি, কি হচ্ছে, মেইন সফটওয়্যারে কোনো পোর্শন ডিলিট বা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো তখন যেটা হয়, সিস্টেম ক্র্যাশ করা বা অনেক ইস্যু হতে পারে। সো ইটস বেটার যে যেটা অনেক টেস্ট টেস্ট করা আছে এরকম কিছু একটাকে ব্যবহার করা। ওকে, তো আমাদের এখানে দেখা যাচ্ছে মেটাসপ্লয়েটের ইটার্নাল ব্লু র্যাঙ্ক এভারেজ, কিন্তু ডাবল পালসার আরসি যেটা র্যাঙ্ক ভালো হলেও আমাদের টার্গেটের সাথে পুরোপুরি এটা যায় না বা যাবে না। MS1010 ইটার্নাল ব্লু, হ্যাঁ এটা এই প্রথম মডিউলটা হচ্ছে আমাদের এই টার্গেটের জন্য সুইটেবল হয়। ওকে, আমি এনুমারেশন ফেজটাতে যাইনি, এজন্য সরাসরি টাস্কের ওখান থেকে দেখে নিলাম। ওকে, আচ্ছা, তো আমরা প্রথম মডিউলটা ব্যবহার করব এক্সপ্লয়েট। এখানে এই অংশটাতে দেখুন নো পেলোড কনফিগার্ড, সে ডিফল্ট ভাবে একটা পেলোড এখানে সিলেক্ট করেছে। পেলোড জিনিসটা কি বা কেন দরকার পড়ছে? এই যে এক্সপ্লয়েট, সে তো আমাকে মেইন সফটওয়্যারের একটা পোর্শন ভেঙে আমাকে একটা কানেকশন করে মানে কি বলে, হ্যাক করে দিল, বা আমার ম্যালিশিয়াস আমার কোড ইনজেক্ট করে দিল। কিন্তু শুধু কোড ইনজেক্ট করলেই হলো, একটা কানেকশন আসা লাগবে না, তাই না? আমি মনে করুন পাশাপাশি দুইটা বিল্ডিং আছে, একটা থেকে লাফ দিয়ে আমি আরেক বিল্ডিং এ যেতে চাই, গেলাম, কিন্তু শুধু সেই বিল্ডিং এ গেলেই হবে? যদি এমন হয় যে মাঝখানে আমি একটা দড়ি বেঁধে দিলাম, তখন কি হচ্ছে, একটা কানেকশন তৈরি হয়ে যাচ্ছে, আমাকে প্রত্যেকবার লাফ দিয়ে সেকেন্ড বিল্ডিং এ যেতে হবে না, ওই দড়ি ধরে আমি সেকেন্ড টাইম বা থার্ড টাইম যেতে পারবো। ওকে, মানে একটা সিম্পল এক্সপ্লেনেশন যদি ভাবে কল্পনা করি, কি হচ্ছে, আমার একটা কানেকশন তৈরি করতে হবে, একটা স্টেবল একটা কানেকশন তৈরি করতে হবে। তো সেই কানেকশনটা মূলত এই পেলোড গুলো আমাদের তৈরি করে দেয়। ওকে, যার বেসিসে আমরা একটা চ্যানেল তৈরি করছি, কানেকশন চ্যানেল। আচ্ছা, আমরা যদি অপশনস গুলো দেখি, আমার এখানে টার্গেট আইপি দিতে হবে, এসএমবি ইউজার পাস অপশনাল যদি থাকে দিতে হবে, বা দিলে বেটার। আর এখানে পেলোড নিয়ে কথা আছে, আমি তার আগে আমাদের রিমোট হোস্ট আগে সেট করে নিই। সেট আর হোস্ট, আমাদের টার্গেট আইপি অ্যাড্রেস 180, আই হোপ এটাই, হ্যাঁ, 180 হচ্ছে আমাদের টার্গেট আইপি অ্যাড্রেস, আমরা দিলাম। এরপর আবার অপশনস গুলো দেখি, আমার এখানে পেলোডের কথা বলছে, আমি পেলোডে যদি একটু যাই, শো পেলোডস, ও এই এক্সপ্লয়েট মডেলটা অনেকগুলো পেলোড সাপোর্ট করে, অনেকভাবে কানেকশন তৈরি করা যায়। ওকে, এটা নিয়ে একটু আগে বলছিলাম যে আমাদের অ্যান্টিভাইরাস ডিটেকশন এড়ানোর জন্য আমরা দেখা যাচ্ছে অন্য কোনো পেলোড দিলাম। কিছু ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের যেমন এই পেলোড গুলো যদি আমরা খেয়াল করি, এই পেলোডটা কি করবে, পাওয়ার শেল যেটা আছে, পাওয়ার শেল ব্যবহার করে আমাদের রিভার্স কানেকশন তৈরি করবে টিসিপি প্রোটোকল ব্যবহার করে। আর ও কি আরেকটা আছে, পাওয়ার শেল ব্যবহার করবে রিভার্স টিসিপি তে এসএসএল যেটা, সেটা ব্যবহার করবে, রিভার্স টিসিপি এসএসএল এনক্রিপ্টের একটা রিভার্স কানেকশন ক্রিয়েট করবে। তো ওইটা দেখা যাচ্ছে যে হতে পারে আমাদের যে অ্যান্টিভাইরাস প্রোটেকশন আছে সেটাকে ম্যালিশিয়াস বিবেচনা করছে না, বা যেহেতু এসএসএল আছে, হতে পারে এটাকে সে রিড করতে পারছে না, কি বাইট স্ট্রিম এখানে আদান প্রদান হচ্ছে ধরতে পারছে না, দেখা গেল তখন ডিটেকশন এড়ানো গেল। তো অনেকগুলো পেলোড আছে, এক একটা এক এক মেকানিজমে কাজ করবে, কেউ পাওয়ার শেল দিয়ে কাজ করবে, কেউ দেখা যাচ্ছে প্রসেস ইনজেক্ট করছে, কেউ এইচটিটিপি ব্যবহার করছে, হ্যাঁ, এক একটা এক এক ওয়েতে কাজ করে। তো আমরা এখানে আমি যেটা বেশি প্রেফার করব সেটা হচ্ছে মেটারপ্রেটারটা ব্যবহার করা, মেটারপ্রেটারের রিভার্স টিসিপি যেটা আছে
ওকে, রিভার্স টিসিপি বা মেটারপ্রেটারের কেন হয়? মেটারপ্রেটার হচ্ছে মেটাস্প্লয়েটের আরেকটা মডিউল বা সেকশন মতো। ও এই কানেকশন ধরার জন্য, কানেক্টিভিটি রিলেটেড সাপোর্টের জন্য খুব মানে রিচ আছে, বা ওর অনেক ফিচার আছে। ও শুধু এই মেটারপ্রেটার দিয়ে অনেক কাজ করা সম্ভব হয়। ওকে, আমি সেটাই দেখাচ্ছি। জি, মেটারপ্রেটার রিভার্স টিসিপি। আচ্ছা, এটা কি আমাদের বাই ডিফল্ট আছে? হ্যাঁ, উইন্ডোজের x64 মেটারপ্রেটার রিভার্স টিসিপি, এটাই আমাদের পেলোড আকারে ব্যবহার হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু বলি। এখানে সবই x64 আর্কিটেকচারের, 32 বিটের। হ্যাঁ, 64 বিট কম্পিউটার যেটা, ইফ আই এম নট রং, x86 বলে। মেবি আমি একটু কনফিউজড হয়ে গেলাম। যাই হোক, আর্কিটেকচারটা একটা ইস্যু হয়। যদি এমন হয়, আমরা আমাদের এনুমারেশন ফেজে যখন ওএস রিলেটেড ইনফরমেশন গ্যাদারের চেষ্টা করছি, সেখানে যদি এমন পাই যেটা আমার টার্গেট কম্পিউটার 32 বিট আর্কিটেকচারে রান হচ্ছে, হ্যাঁ, সেখানে কিন্তু 64 বিট আর্কিটেকচারের এই পেলোড এক্সপ্লয়েট কোনোটাই কাজ করবে না, বা কানেকশন বিল্ড করতে পারবে না। এটা একটা ইস্যু আছে, এটা মাথায় রাখবেন। নর্মালি আমাদের ডে টু ডে যেই কম্পিউটার বা যাই দেখে থাকি, বেশিরভাগই আসলে 64 বিটের কম্পিউটার এখন বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তারপরও হতে পারে যদি টার্গেট 32 বিটের এমন হয়, সেক্ষেত্রে 32 বিট আর্কিটেকচার স্পেসিফিক পেলোড এক্সপ্লয়েট এগুলো পরিবর্তন করে দিতে হবে। ওকে, তো আমাদের এখানে সবই 32 বিটের, আমাদের কিছু পাল্টানোর দরকার নেই। সবই বাই ডিফল্ট আছে। এল হোস্ট আমরা কাকে দিব? যেখানে কানেকশন আসবে, আমাদের এল হোস্ট হচ্ছে 201। আমাদের ট্রাই হ্যাকমি ভিপিএন এ আমাদের লোকাল আইপি অ্যাড্রেস, আমরা আবার অপশনসে যাই, এখানে 12 দেয়া। সো এটা একটা ইস্যু হতো, আমাদের কম্পিউটারে কানেকশন আসতো না। ওকে, আর কোন পোর্টে কানেকশন আনতে চাই, এখানে একটা দেয়া রয়েছে, থাকুক, বা চাইলে এটাকেও আমরা পাল্টে দিতে পারি। ওকে, আই হোপ সবকিছু ঠিক আছে। আমরা রান অথবা এক্সপ্লয়েট কমান্ড দিতে পারি। আরেকটা কমান্ড আছে, এটা একটু ছোট করে বলি, সেটা হচ্ছে চেক কমান্ড। সবাই চেক সাপোর্ট করে না, কিছু মডিউল আছে চেক সাপোর্ট করে। চেক দিলে কি হবে? ও আগে হ্যাক করবে না, যেমন এটা করেছে, হোস্ট ইজ লাইকলি ভালনারেবল। ও এটাকে হ্যাক করেনি, কিন্তু এই মডিউলটা অ্যাপ্লাই করে বোঝার চেষ্টা করেছে, আচ্ছা অ্যাপ্লিকেবল হবে কিনা, হ্যাক করা যেতে পারে কিনা, জাস্ট টেস্ট করেছে। ওকে, তো আমাদের হচ্ছে টেস্ট সাকসেসফুল। আমরা এবার এক্সপ্লয়েট দিই, এবার সরাসরি হ্যাক করে সিস্টেমের অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে। ওকে, দেখুন এবার মেটাপ্রেটার ব্যবহার করার কারণে, বা আরো ব্রড করে বলে মেটাস্প্লয়েট ব্যবহার করার কারণে, এই এক্সপ্লয়েট রান করে কানেকশন ধরা সব প্রসেস সে নিজেই আমাকে করে দিচ্ছে এই অংশটাতে। ওকে, আমরা একটু ওয়েট করি। এখানে রিভার্স শেল নিয়ে কানেকশন টার্মিনাল চলে আসবে। 3-4 জন অলরেডি ক্লাস থেকে নাই, 17 জন আছেন ক্লাসে। ভেরি গুড। দেখুন, আমি সিস্টেমটাকে হ্যাক করে তার এই যে সিএমডি, যেটা আমাদের উইন্ডোজে যে সিএমডি ব্যবহার করি, সেই কানেকশন এখানে চলে এসেছে। ওকে, আমি যদি হু এম আই কমান্ড দিই, আননোন, আননোন কেন, হু এম আই সাপোর্ট করছে না। আমি আইডিটা হেল্প কমান্ডটা যদি দেই,
যেহেতু মিটারপ্রেটারে আমাদের কানেকশনটা এসেছে, মিটারপ্রেটার নিজে থেকে অনেকগুলো কাজ আমাদের করে দিতে পারে। যেমন একটা মানে কয়েকটা ইন্টারেস্টিং আছে, যেমন একটা হচ্ছে গেট সিস্টেম। এই কমান্ডটা দিলে যেটা হবে, এই ডিভাইসটার যাকে আমি হ্যাক করেছি, যার কানেকশন আমি নিয়েছি, তার রুট বা অ্যাডমিন প্রিভিলেজ নেওয়ার চেষ্টা করবে একা একাই। হ্যাশ ডাউন কমান্ড দিলে যেটা হচ্ছে, পাসওয়ার্ডের যে হ্যাশ গুলো থাকে, হ্যাঁ, ওই স্যাম ডাটাবেস পুরোটা ধরে সে আমাদের জন্য নিয়ে চলে আসবে। ইন্টারেস্টিং অনেক আরো কমান্ড এখানে আছে, যেমন একটা হচ্ছে স্ক্রিনশট কমান্ড। এগুলো ইন্টারেস্টিং কয়েকটা রিজনে। শুধু যে চোখে দেখে ভালো লাগে এই জন্য ইন্টারেস্টিং তা কিন্তু না। ওকে, যেমন আমি স্ক্রিনশট কমান্ডটা যদি রান করি, স্ক্রিনশট, এই যে আমি যে কম্পিউটারটাকে হ্যাক করেছি তার ডিসপ্লেতে কেমন দেখাচ্ছে, যে হ্যাক করা কম্পিউটারের ডিসপ্লেটা এরকম দেখাচ্ছে। আমি সেটার স্ক্রিনশট নিয়ে চলে আসলাম। এটা যেটা বলছিলাম যে শুধু চোখে দেখতে ভালো লাগে এজন্য না, আমি যখন ক্লায়েন্টকে প্রুফ দিব যে দেখো তোমার এটা হ্যাক করে আসলেই অ্যাক্সেস নেওয়া যাচ্ছে, এবং শুধু যে অ্যাক্সেস নেওয়া যাচ্ছে তা না, সেই অ্যাক্সেসের উপর বেস করে আরো আরো কিছু অ্যাক্টিভিটি করা যায়, তোমার স্ক্রিন দেখে ফেলা যাচ্ছে, আরো আছে। এগুলো প্রুফ হিসেবে খুব ভালো কাজে লাগে। ওকে, তার মাইক্রোফোন রেকর্ড করা সম্ভব যদি ওয়েব ক্যাম থাকে। যেমন ওয়েব ক্যাম লিস্ট কমান্ড যদি আমরা দিই, ওয়েব ক্যাম অন করে ফেলা সম্ভব। আমরা হ্যাকিং এর যে স্ক্যারি যে পার্ট বলি, নো ওয়েব ক্যামস আর ফাউন্ড, আমাদের এই টার্গেটে কোনো ওয়েব ক্যামেরা নেই। তার কি স্ক্যান স্টার্ট এটা যদি দেই, এটা কি লগারের কাজ শুরু করবে, অর্থাৎ এই লোকটা, এই যে কম্পিউটারটা রান হচ্ছে, সে মানে আমার যে ভিকটিম বা টার্গেট, তার কিবোর্ডে যা যা টাইপ করবে সব রেকর্ড আমার এখানে চলে আসবে। ওকে, এরকম আরো অনেকগুলো মেটারপ্রেটারের এই যে এটা আনা বলেছি যে জন্য, যে ও বিল্ট ইন ভাবে অনেকগুলো কমান্ড সাপোর্ট করে। আরেকটা হচ্ছে ইন্টারেস্টিং, ক্লিয়ার ইভি ইনভেন্ট লগ। এটা যদি আমরা দেই, কি হবে যদি এই ডিভাইসটা, আমাদের এই টার্গেট ভিকটিম ডিভাইস, এখানে যদি ফরেনসিক অ্যানালাইসিস করতে চায়, অবশ্যই কিছু ইন্ডিকেশন পাবে, একদম সব হাইড হবে আমি সেটা বলবো না, তবে ইভেন্ট লগ গুলো টোটাল মুছে যাবে। এই কম্পিউটারের, ভিকটিম কম্পিউটার ইভেন্ট লগে গিয়ে দেখবে ব্ল্যাঙ্ক, কিছু নেই। রিসেন্টলি একটা হ্যাকিং এর ইনসিডেন্ট অ্যানালাইসিস করতে হয়েছিল, সেখানে গিয়ে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয়। যে ওখানে হ্যাকিং এর কাজটা করেছিল, আমাদের ধারণা খুব সম্ভবত সেও এই টাইপের কিছু একটা করেছিল। কোনো ইভেন্ট লগ নেই, হ্যাঁ, একটা সার্টেন ডেটের আগে কোনো ইভেন্ট লগ নেই, সব মুছে ফেলা, ভ্যানিশ, জাস্ট ভ্যানিশ। ওকে, এবং ফরেন্সিকের কিছু টুলস টেকনিক অ্যাপ্লাই করার পরেও ওই ডাটাগুলো খুঁজে পাওয়া যায়নি বা পাওয়া যাচ্ছিল না। ওকে, সিস্টেমটাকে শাটডাউন টাটডাউন অনেক কিছু করা পসিবল, রিবুট করা পসিবল। ওকে, ইন্টারেস্টিং অনেকগুলো কমান্ড মেটারপ্রেটার নিজে থেকে সাপোর্ট করে। আমরা এগুলো অ্যাপ্লাই করে সেটা স্ক্রিনশট বা এই যে টার্মিনালে যে অ্যাক্সেস পেয়েছি এইটার স্ক্রিনশটও আমরা কি করব, আমাদের কাজ শেষে কিন্তু রিপোর্ট প্রোভাইড করতে হয়, সেই রিপোর্টের প্রুফ হিসেবে এগুলো অ্যাড করব বা ইনক্লুড করব। আচ্ছা, যাই হোক, যেটা বোঝানো স্যার উদ্দেশ্য, উইন্ডোজ 11-এ কি কাজ করবে এটা? যদি উইন্ডোজ 11 এই আমাদের এক্সপ্লয়েটটার জন্য যদি ভুলনারেবল হয়, যেমন আমরা এখানে ইটার্নাল ব্লু এক্সপ্লয়েট করেছি, এখন উইন্ডোজ 11-এ ইটার্নাল ব্লু যদি সেট আপ থাকে,
বা অন্য সার্ভিস যদি থাকে আপনি একটু দেখতে পান যে আচ্ছা এখানে কি কি সার্ভিস অ্যাভেলেবল আছে, কি কি লিসেন করছে, কি অ্যাপ্লিকেশন আছে, তাদের কোনো উইকনেস আছে কিনা, কোনো রকম রেডিমেড এক্সপ্লয়েট আছে কিনা। যদি থাকে তখন আমরা এভাবে কানেকশন পেতে পারি। আদারওয়াইজ আমরা যদি না থাকে বা এমন হচ্ছে যে সেটা একদমই কি বলে একটা আইসোলেটেড একটা হয়ে আছে ডিভাইস, সে তার এক্সটার্নাল কোনো পোর্টই ওপেন নেই, শুধু একটা বা দুইটা পোর্ট ওপেন, শুধু উইন্ডোজের সার্ভারের সাথে কমিউনিকেট করে, তো ওই সিনারিওতে তা তো পোর্টই ওপেন নেই, বাইরের সাথে কমিউনিকেশনই নেই, আপনি কোনো ডাটাই পাবেন না, হ্যাক করা তো পরের হিসাব। ওকে, বিভিন্ন সিনারিও হতে পারে। আপনাকে আহ, সময় নিয়ে একটু রিসার্চ করতে হবে যে আচ্ছা এটা কি কন্ডিশনে আছে, আমি কি কি তথ্য পাচ্ছি, সেখানে কোনো উইকনেস আছে কিনা। আবার অনেক সময় এমনও হবে যে আমাদের মেটাস্প্লয়েটে যেরকম রেডিমেড এক্সপ্লয়েট আছে, এরকম কোনো এক্সপ্লয়েট পাবো না। হতে পারে উইন্ডোজ 11-এ যে সার্ভিস রান হচ্ছে তার উইকনেস আছে, তার সিভি থাকতে পারে, বাট রেডিমেড কোনো এক্সপ্লয়েট নেই। সেখানে ম্যানুয়ালি আপনাকে কমান্ড লিখে বা নিজে কোড করে এক্সপ্লয়েট করা লাগতে পারে। ওকে, এখানে একটা বিগ অ্যামাউন্ট টাইম আপনাকে রিসার্চের জন্য স্পেন্ড করতে হবে। আদারওয়াইজ এটা সার্টেইন ভাবে আসলে বলা কখনোই সম্ভব না কারো পক্ষে যে এটা হ্যাক করা যাবে। কারণ সেম উইন্ডোজ 11 দেখা যাচ্ছে আমিও রান করছি, কিন্তু আমি অন্য কোনো হার্ডেনিং এর কোনো একটা ওয়ে দিয়ে রেখেছি, বা আমি এখানে আরো কোনো প্রোটেকশন মেকানিজম ব্যবহার করছি। সো আপনার কাছে যে এক্সপ্লয়েট রান হবে, সেম এক্সপ্লয়েট আমার কম্পিউটারেও রান করবে না। ওকে। ভাইয়া, হ্যাঁ, বলো। বলতেছি আপনার ওই যে কম্পিউটার অন থাকলে কি শুধু আপনার এই যে সেশনটা ওপেন হবে? হ্যাঁ, কম্পিউটার অফ মানে তো তার মানে ইন্টারনেট কানেকশন তো পরের কথা, তা তো বিদ্যুৎই নেই, পাওয়ার সাপ্লাই তো নেই, তো তাহলে সেখানে তো ওই যে আপনার সেশনটা ডেট হয়ে যাবে না? হ্যাঁ সেশন রেড হয়ে যাবে। এই জন্য এখানেও অনেকে যেটা করে, হ্যাকাররা অ্যাক্সেস নেওয়ার পরে ব্যাকডোর আপলোড করে রাখে, বা এখানেও আমাদের কমান্ড আছে, উম, কিছু মডিউল আছে আমাদের পোস্ট এক্সপ্লয়টেশন হলো মেটা এক্সপ্লয়েটের কিছু মডিউল আছে, এরা ব্যাকডোর, আরডিপি বা নতুন ইউজার অ্যাকাউন্ট অ্যাড করে রাখে। ফর এক্সাম্পল এসএসএইচ এর একটা নতুন ইউজার এখানে ক্রিয়েট করে রাখলাম, তো সে কম্পিউটার বন্ধ করে দিক, অসুবিধা নেই, পরের বার কম্পিউটার যখন অন করবে আমাকে এই এক্সপ্লয়েট রান করার দরকার পড়বে না। ওই এসএসএইচ এর যে ইউজার অ্যাড করেছি বা ওয়েবসাইটের যে একটা ইউজার অ্যাড করে রেখেছি আমি ওইটা দিয়ে লগ ইন করে নিব। ঠিক আছে, এরকম মাল্টিপল ওয়ে হ্যাকাররা ইউজ করে পারসিস্টেন্সের জন্য, হ্যাঁ তাদের কানেক্টিভিটি ধরে রাখার জন্য। এসএসএইচ আর টেলনেট এই দুইটার কাজ কি সেম? না, পুরোপুরি না। এই মেইন উদ্দেশ্য সেম ছিল, এসএসএইচটা আরো বেশি স্ট্রং, এসএসএইচ এর কানেকশন এনক্রিপ্টেড থাকে এবং আহ, অনেক বেশি কাজ করা যায়, টেলনেটের চেয়েও ফাংশনালিটিটা বেশি। টেলনেট কি এখনো ইউজ হচ্ছে আপনার মানে নতুন যেগুলো আসতেছে? সাপোজ ধরেন আপনার ওই যে উইন্ডোজ 11। বাই ডিফল্ট বেশিরভাগ জায়গাতেই এখন টেলনেটটা এনাবল থাকে না, তবে তারপরেও কোনো কোনো সিস্টেম অ্যাডমিন তাদের কাজের উদ্দেশ্যে টেলনেট অন করতে পারে, তবে খুব কম। নর্মালি এখন মানে এর এত উইকনেস বা ইস্যুর জন্য টেলনেটটা তেমন দেখা যায় না, এসএসএইচটাই বেশি দেখা যায়। ওকে, ট্রাই হ্যাক মিতে অনেকগুলো রোম আছে, আমি জানি না কতদূর আপনারা প্র্যাকটিস করেন, কিন্তু অনেকগুলো রুম আছে এই এক্সপ্লয়েট রিলেটেড। হ্যাঁ, একটু সিটিএফ ধরানোর হওয়ার কারণে মনে করেন সরাসরি সলিউশন বলা নেই, আপনাকে ম্যানুয়ালি এনুমারেট করে, স্ক্যান করে, আইডিয়া করে দেন এক্সপ্লয়েট খুঁজে রান করতে হবে। তো আমার সাজেশন থাকবে ওগুলো
প্র্যাকটিস করা, কারণ অ্যাসাইনমেন্টে হয়তো হাতে ধরে আহ, এতগুলো বলা বা রেগুলার ফোর্স করা পসিবল হবে না। ওকে, অ্যাসাইনমেন্টে হয়তো একটা রুম আমি বলতে পারি যে আচ্ছা এই রুমটা করে সাবমিট করবেন, কিন্তু আরো অনেক ওয়ে আছে, অনেক টেকনিক আছে। ঠিক আছে, এই জন্যই ট্রাই হ্যাকমিটা বারবার রেফার করা। এখানে তো প্রায় 500-600 উপরে খালি রুম আছে, প্রায় 200 উপরে বা কাছাকাছি এরকম রুম পাবেন এক্সপ্লয়েট রিলেটেড, ফ্রিতেই বা আরো বেশিও হতে পারে। ওকে, তো ওইগুলোতে আহ, আরো বিভিন্ন টেকনিকে এক্সপ্লয়েট করা দেখবেন আইডিয়া পাবেন। কিছু জায়গাতে ম্যানুয়ালি এক্সপ্লয়েট করতে হবে। ওকে, এই জায়গাটাতে বাসায় অবশ্যই সময় দিয়ে আপনাদের প্র্যাকটিসটা করতে হবে। ওকে, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই থাকুক। ফোনের যদি এক্সপ্লয়েট, আমাদের কোনো মডিউল যদি পাই, হুম, এই ফোনের দেখা যাচ্ছে আগে ফোনের আইপি ধরে স্ক্যান করে দেখতে পান যে তার পাবলিক ফেসিং কোনো সার্ভিস বা কিছু আছে কিনা, সেটা যদি কোনো এক্সপ্লয়েট বা কিছু পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের অ্যাক্সেসের ট্রাই আউট করতে পারি। ওকে, এটা ডিপেন্ড করে যে উইকনেস পাচ্ছি কিনা। ছবির ভিতরে বা অ্যাপস এর ভিতরে যে কোডগুলা ইনক্লুড করে ওইটা যদি একটু ও, এই মেটাসপ্লয় দিয়ে দেখাইতেন ভালো হইতো আর মেটাস্প্লয়েট যে ওটা করে না, ওটা স্টেগানোগ্রাফি কনসেপ্ট। ওটা নিয়ে ইউটিউবে আমি একটা আস্ত ক্লাসের ভিডিও রেখে দিয়েছি, প্রায় 1.5-2 ঘন্টার আলোচনা। ওখানে আরো ইন ডিটেলস কতগুলো সিটিএফ সলিউশন, রিসার্চ আপডেট, অনেক কিছু অ্যাড করা। ওকে, ওটা দেখে নিতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে গেলে স্টেগানোগ্রাফির উপরে ভিডিওটা খুঁজে পাবেন। ওকে, ওটা একটু দেখে নিন। আমরা তো ভাইয়া হ্যাঁ, বলতেছি, আমরা তো রিয়েল লাইফ কাজের ক্ষেত্রে বেশিরভাগ সময় মেটাসপ্লয়েট ইউজ করবো, তাই না? না, সবসময় আমি বলছি কি যে বারবার যেটা মেনশন করছি যে আমাদের ম্যানুয়ালিও করা লাগতে পারে। তো এমন হতেই পারে মেটাস্প্লয়েট মডিউল অ্যাভেলেবল নেই, তখন ম্যানুয়ালি এক্সপ্লয়েট ডিবি বা অন্য কোনো জায়গা থেকে এক্সপ্লয়েট কোড ডাউনলোড করে সেটা রান করতে হবে। এটাই বলছিলাম যে আপনার এই যে মেটাসপ্লয়েট আসার আগে মানে যেভাবে হ্যাকাররা হ্যাক করতো ম্যানুয়ালি, এটা তো মানে আমরা খুব অল্প শিখতেছি, তাই না? ম্যানুয়ালি ওটা আমরা এক্সপ্লোর করবো কিভাবে? ম্যানুয়ালি আমি এত সময় লিখে না, ম্যানুয়াল কোড আমরা কোথা রান থেকে করে, আমরা শিখতে পারি এরকম একটা যদি আপনি বলতেন যে এইভাবে এইভাবে মানে নিজে হ্যাঁ, থেকে শেখা। সে নিজে থেকে শেখার জন্য মাত্রই আমি মেনশন করলাম যে ট্রাই হ্যাকমিতে এরকম শত শত চ্যালেঞ্জ রুম আছে, একটু কষ্ট করে বাসায় দেখতে হবে। ওকে, ট্রাই হ্যাকমিতেই যে চ্যালেঞ্জ রুম গুলো আছে, এগুলো যদি সলভ করতে চান ম্যানুয়াল অটোমেটিক বিভিন্ন টেকনিকের মুখোমুখি আপনাকে হতে হবে। ওকে, জি। একটু কষ্ট করে ট্রাই হ্যাকমিটা লগ ইন করে প্র্যাকটিস করবেন। ওকে, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।